লাইভে চলে গেছি, লিঙ্কটা দিয়ে দে। লিঙ্ক দিয়ে দিচ্ছি। মাহিন ভাই, মাহিন ভাই চলে গেছে। এটা বন্ধ কর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নতুন একটা কোর্সের, ম্যাথ কোর্সের নতুন কিছু শুরু করব। নতুন একদম শুরু থেকে শুরু করব। আমাদের এই কোর্সে যারা আসো তারা বেশিরভাগই, আমি যতটুকু জানি, বেশিরভাগই মেডিকেলের প্রিপারেশন মেডিকেল প্রিপারেশন নিয়েছো বা মেডিকেল কেন্দ্রিক তোমাদের প্রিপারেশনটা ছিল, যে কারণে দেখা যাচ্ছে অনেকেরই তোমাদের ম্যাথে অনেক সমস্যা আছে বা ম্যাথ নিয়ে অনেকে টেনশনে আসো। আর যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের গুচ্ছতে একদম কম্পালসারি করে ফেলছে যে ম্যাথ দাগাইতেই হবে, এই কারণে আজকে এই কারণে মূলত আমাদের প্রোগ্রামটি চালু হয়েছে। এখন আজকে কথা না বেড়ে, যদি আমাদের একটু লেট হয়ে গেছে, একটু লেট করে আমরা আসছি যে আমাদের একটু ঝামেলা ছিল, এই কারণে আমরা একটু লেটে আজকে ক্লাসটা শুরু করতেছি। কথা না বেড়ে চলে যাই। তার আগে চলে যাওয়ার আগে অবশ্যই আমার পরিচয়টা তোমরা অবশ্যই অলরেডি অনেকে জানো আমার পরিচয়। আমি মোহাম্মদ শামসুজ্জোহা, পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্টে। ওকে, তো কথা বেশি না বেরিয়ে সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমরা যে টপিকটি পড়বো সেটা কি, সরলরেখা। আজকে আমরা সরলরেখার চ্যাপ্টারকে আমরা মূলত দুইটা অংশে ভাগ করছি। এটা হচ্ছে হিউজ একটা চ্যাপ্টার, হিউজ ইনফরমেশন আছে। তো এটাকে আমরা মূলত দুইটা অংশে ভাগ করছি। তো আজকে আমরা প্রথম অংশটুকু পড়বো, আর নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় অংশটুকু পড়বো। আশা করি 2 ক্লাসে আমরা অনেকটুকু ক্লিয়ার হয়ে যাব। এখন ক্লাস শুরু করার আগে একটু তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে আমাদের ভিডিও কোয়ালিটি কেমন আছে, বা তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে জানাও। তাহলে আমার সুবিধা হয়, তাহলে আমরা ইজিলি ক্লাসে মুভ করতে পারবো। একটু আমাকে কমেন্ট করে জানাও যে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? ওকে, একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও কোয়ালিটি কেমন। ওকে, আচ্ছা আমরা তাহলে শুরু করি। আচ্ছা, আমরা মূলত পড়বো কি আজকে, সরলরেখা নিয়ে পড়াশোনা করবো। তো সরলরেখা পড়াশোনা করার জন্য এটা নিয়ে অনেকেই ভয় পায়, অনেকেরই আমাদের ভয় কাজ করে যে সরলরেখা চ্যাপ্টারটা অনেক কঠিন ভাই, অনেক ফর্মুলা। তো আমাদের সাথে 2 ক্লাস থাকবা, দেখবা ইনশাল্লাহ সরলরেখা থেকে সরলরেখার মতো মজার চ্যাপ্টার ম্যাথে আর কিছু নাই। যে ছেলে বা মেয়ে সরলরেখা বুঝবে না, সে আসলে ম্যাথের মজাই বুঝবে না যে ম্যাথটা আসলে কত মজার। ওকে, তো সরলরেখার প্রথমে যে ব্যাপারটা বলবো সরলরেখা অংশে, সেটা কি, স্থানাঙ্ক ব্যবস্থা। কি ব্যবস্থা? স্থানাঙ্ক ব্যবস্থা। তো স্থানাঙ্ক ব্যবস্থা অলরেডি অনেকে জানে যে স্থানাঙ্ক ব্যবস্থা 2 রকমের স্থানাঙ্ক ব্যবস্থা আছে। একটা কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটা কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। একটা স্থানাঙ্ক ব্যবস্থায় কি বলি আমরা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আরেক স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা কি বলি, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা।
পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, একটা কার্টেসীয় একটা কি পোলার। তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা অ্যাকচুয়ালি আমরা স্থানাঙ্ক ব্যবস্থাটা মূলত কি, স্থানাঙ্কটা ব্যবস্থা মূলত একটা বিন্দুর পরিচয়, একটা বিন্দুকে নিয়ে আমরা মূলত কাজ করি। একটা বিন্দু আছে, এই বিন্দুর একটা পরিচয় দিই। পরিচয় আমরা দুইভাবে দিতে পারি, একটা কি একটা কার্টেসীয়ভাবে দিতে পারি, একটা পোলারভাবে আমরা কোনো একটা বিন্দুর পরিচয় দিতে পারি যে বিন্দুটা কোথায় অবস্থান করতেছে, স্থানাঙ্ক ব্যবস্থায় কোথায় অবস্থান করতেছে। ওকে, এখন কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুর পরিচয়টা একটু ভিন্ন রকম। কিভাবে ভিন্ন রকম, যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভাই কোনো একটা বিন্দুর পরিচয় আমরা নর্মালি এক্স আর ওয়াই দ্বারা প্রকাশ করি। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ওই বিন্দুকে আমরা আবার কী দ্বারা প্রকাশ করি, আর থিটা দ্বারা। মানে এক্স আর ওয়াই দ্বারা আমরা কোনো একটা যে নির্দিষ্ট বিন্দুকে বুঝি সেটা কোন ব্যবস্থায়, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুকে কেমনে বুঝবো আমরা, আর থিটা দ্বারা। এখন এই আর থিটাটা কি আর এক্স আর ওয়াইটা কি একটু দেখে নিই, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এর একটা আমাদের তোমার এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ মনে করো একটা বিন্দু আছে, প্রথম চতুর্ভাগে একটা বিন্দু আছে। এই বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি না, তো আমরা যেহেতু এই বিন্দুর কত স্পেসিফিক স্থানাঙ্ক জানি না, আমরা ধরে নিলাম যে এই বিন্দুর স্থানাঙ্ক কত পি এক্স ওয়াই। এই বিন্দুর স্থানাঙ্ক কত পি এক্স ওয়াই। তার মানে এই এক্স ওয়াই সম্বলিত যদি কিছু থাকে তাহলে তারে আমরা কি বলি, এই স্থানাঙ্ক ব্যবস্থা কি স্থানাঙ্ক ব্যবস্থা হয়ে যাচ্ছে, এটা এখন হয়ে যাচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, এখন তার মানে এই বিন্দুকে আমরা কি দ্বারা বোঝাচ্ছি, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার দ্বারা বোঝাচ্ছি। এটা কি ছিল আমার, এটা আমার মূল বিন্দু ছিল 0 0। এখন এই বিন্দুকে আমরা আর কিভাবে প্রকাশ করতে পারি, আর থিটা দ্বারা প্রকাশ করতে পারি। তার মানে একই বিন্দুকে আমরা একসাথে কার্টেসীয়, একবার কার্টেসীয় আর একবার কিভাবে প্রকাশ করতেছি, পোলার দ্বারা প্রকাশ করতেছি, তাই না? এখন এই কার্টেসীয় পোলারের মধ্যে একটা রিলেশন আছে বা সম্পর্ক আছে। এই সম্পর্কটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমরা মূলত কাজ করবো বা ওটা নিয়ে আমরা কোশ্চেন সলভ করবো। ওকে, তো এই রিলেশনটা কি ভাই, এখানে বিন্দুটা কত এক্স ওয়াই। তুমি যদি এই বিন্দুতে যাইতে চাও তাহলে তুমি কি করবা, গ্রাফ পেপারে কি করবা, এটা তোমার মূল বিন্দু 0 0। এই মূল বিন্দু থেকে যাত্রা শুরু করো। মূল বিন্দু থেকে কোন দিকে যাবা, প্রথমে এক্স ঘর যাবা, এক্স ঘর পজিটিভ যাবা। পজিটিভ মানে কি, এক্স অক্ষের পজিটিভ দিকে এক্স ঘর গেলা এই পর্যন্ত। তার মানে এটা কি আমার এক্স, এটা আমার এক্স। এখন ওয়াই ঘর কোথায় যাবো, ওয়াই ঘর যাবো ওয়াই অক্ষের দিকে। তার মানে এটা কত আমার ওয়াই, তারপরে তো এই বিন্দুটা পাবা, তাই না? তার মানে এটা কোন ব্যবস্থায়, আমি এক্স ওয়াই বিন্দুটা পাইতে গেলে এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমাকে এইভাবে যাত্রা করতে হবে আমার এই বিন্দুতে পৌঁছাইতে গেলে। এখন আসি পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা কি কেমন হবে। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হবে এই যে মূল বিন্দু আছে, এই মূল বিন্দু থেকে যে পি বিন্দুর যে দূরত্বটা আঁকাইলাম বা দূরত্ব আমি দাগাইলাম, এই দূরত্বকে আমরা বলবো কি, এই দূরত্বকে আমরা বলবো পোলার স্থানাঙ্ক ব্যবস্থার আর। এই দূরত্বকে আমরা কি বলবো, আর দ্বারা প্রকাশ করবো। আর থিটাটা কোন থিটা, থিটাটা হচ্ছে এই থিটা, থিটাটা হচ্ছে এই থিটা। এখন আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, যে স্থানাঙ্ক ব্যবস্থা আর থিটা কেমনে লিখলাম পোলারের জন্য এবং এক্স আর ওয়াই কেমনে হইলো। এখন এই যে আমি চিত্রটা আঁকাইলাম, দেখো তো খেয়াল করো তো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ লাগতেছে না? হ্যাঁ, অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা একটা রিলেশন বিল্ড আপ করবো এবং রিলেশন থেকে আমরা কিছু ফর্মুলা তৈরি করব। ওকে, আমার ফর্মুলাগুলো এক্সট্রা করে মুখস্থ করার দরকার নেই। আমরা যদি এই চিত্রটা মাথায় থাকে তাহলে ফর্মুলা যদি আমরা ভুলেও যাই তারপরে আমরা কি ফর্মুলা বের করে ফেলতে পারবো। ওকে, এখন খেয়াল করো, আমরা ছোটোকালে অনেক পড়াশোনা করছি, মানে যখন 9 10-এ ছিলাম তখন ত্রিকোণমিতি নিয়ে অনেক পড়াশোনা করছি। কি পড়াশোনা করছি, যে ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাত, মানে সমকোণী ত্রিভুজের জন্য ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাত অলরেডি আমরা জানি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ওই সব ফর্মুলা থেকে আসলে এখান থেকে আমরা কিছু একটা বানাবো, কি বানাবো জানি না, তবে কিছু একটা বানাবো। তাহলে খেয়াল করো, এখানে আমাদের আছে কি, আমাদের আছে এক্স ওয়াই আর থিটা, অনেক ইনফরমেশন আছে বা অনেক কিছু আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা কি করবো, ফর্মুলা তৈরি করবো। তো তুমি যদি এখান থেকে লেখো যে কস থিটা ইকুয়াল টু কিছু একটা লিখবো, আমি তা কি লিখতে পারবা, কস থিটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, কস থিটা ইকুয়াল টু লিখতে পারো না ভূমি বাই অতিভুজ লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবা। কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো, ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে থিটা, ভূমি কোনটা, এটা হলো লম্ব, এটা লম্ব, ভূমি কত এক্স, লম্ব ভূমি কত এক্স। তার মানে ভূমির জায়গায় কত লিখলাম এক্স, অতিভুজটা কত, অতিভুজটা হচ্ছে আর, অতিভুজটা হচ্ছে কত আর। ঠিক আছে, তার মানে এই যে সূত্রটা থেকে এখান থেকে আমি কিছু একটা লিখতে পারি না বা কোনো একটা ইকুয়েশন লিখতে পারি না? হ্যাঁ, ইকুয়েশন অবশ্যই লিখতে পারি। ইকুয়েশনটা কি লিখতে পারি, আমি লিখতে পারি না এক্স ইকুয়াল টু আর কস থিটা, লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। একইভাবে আমি লিখলাম সাইন থিটা, সাইন থিটার সমান কি ছিল জানো, সাইন থিটার সমান ছিল লম্ব বাই কত, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কত ভাই, এই যে আমার তোমার সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের লম্ব কত, লম্ব ওয়াই অতিভুজ কত আর, লম্ব ওয়াই অতিভুজ কত আর। তার মানে এখান থেকে আমি লিখতে পারি না ইকুয়াল টু, বা আমি আরও সুন্দর করে লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। ঠিক আছে, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এটার একটু মার্কিং করে রাখো, এটা আলাদা করে মার্কিং করে রাখলাম। এটার আমি ইকুয়েশন দিলাম, 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে কি 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এখন
আমরা দুইটা ইকুয়েশন পাইছি, একটা x ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা, দুইটাই রিলেশন পাইছি। এখন এখান থেকে আমি আরও একটা রিলেশন তৈরি করতে পারি। কি রিলেশন তৈরি করতে পারি? যে ভাই আমি লিখতে পারি ট্যান থিটা, ট্যান থিটার সমান কি জানি আমি? লম্ব বাই ভূমি। ট্যান থিটার সমান কি জানি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ইকুয়ালটা আমি কি, লম্ব কত? লম্ব হচ্ছে y, ভূমি কত? ভূমি হচ্ছে x। তার মানে ট্যান থিটা ইকুয়াল টু কত? y বাই x। বাই আরও সুন্দর করে যদি লিখি যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স y বাই কত? x, ট্যান ইনভার্স y বাই x। এটাও একটা ফর্মুলা যেটা আমাদের সামনের দিকে লাগবে। খেয়াল করো প্রত্যেকটাই আমার এক একটা ফর্মুলা। এই ফর্মুলাগুলো কোথায় থেকে আমি নিয়ে আসতেছি মূলত একটা চিত্র থেকে। তাই আমরা যদি কখনো ভুলে যাই, কখনো আমার এক্সাম হলে বা যে কোনো জায়গায় যদি ভুলে যায়, তাহলে এই চিত্রটা মাথায় থাকলে কিন্তু আমি এখান থেকে ফর্মুলাগুলো প্রতিপাদন করতে পারবো বা করে নিতে পারবো। খুব একটা সময় আমাদের লাগবে না। ওকে, এখন আমাদের মোটামুটি আমাদের একটা দুইটা তিনটা ফর্মুলা আমরা লিখে ফেলছি বা তিনটা ইকুয়েশন লিখে ফেলছি। এখান থেকে আমরা আরও সামনের দিকে আগাবো। কীভাবে আগাবো? অ্যাকচুয়ালি মূলত আমার কাজটা ছিল এই যে আমি এত কিছু করতেছি, এর পেছনের মূল কাজটা হচ্ছে যে কার্তেশীয় এবং পোলার, কার্তেশীয় এবং পোলারের মধ্যে রিলেশন স্থাপন করা। পোলারের মধ্যে কি স্থাপন করা? রিলেশন বা সম্পর্ক স্থাপন করব। এই সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যেই কিন্তু আমরা এত কিছু করতেছি। ওকে, তাহলে আমি জাস্ট এটা মুছে ফেলে দিচ্ছি। এই চিত্রটা আশা করি সবার কাছে আছে। আমাদের আরও কিছু লিখতে হবে জন্য এটা আপাতত মুছে ফেলতেছি। আমি খেয়াল করো, আমি এখন আরেকটা কাজ করলাম যে ভাই 1 নাম্বারে 2 নাম্বার দুইটা ইকুয়েশন পাইছি। আমি করলাম কি, 1 নাম্বার ইকুয়েশনকে স্কোয়ার করলাম, 2 নাম্বার ইকুয়েশনকে স্কোয়ার করলাম। স্কোয়ার করে কি করলাম? যোগ করে দিলাম। খেয়াল করো, এটার স্কোয়ার করছি, এটার স্কোয়ার করছি, দুইটার স্কোয়ার করে কি করে দিছি? যোগ করে দিছি। যোগ করে দাও তাহলে কি পাও? দেখো তো, এ পাশে কত আছে? এক্স স্কোয়ার, এ পাশে কত আছে? ওয়াই স্কোয়ার। তার তুমি লিখতে পারবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই পাশে যোগ করে দাও, তাহলে কত আসবে? আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এইখান থেকে যদি আর স্কোয়ার কমন নাও তাহলে কত পাচ্ছ? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এটার ভ্যালু কত? এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত? 1। ত্রিকোণমিতিক সূত্র থেকে আমরা অনেক আগে এগুলো জানি। ইকুয়াল টু কত লেখা যায়? আর স্কোয়ার। তার মানে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? আর স্কোয়ার। বা এখান থেকে আমি আরও লিখতে পারি যে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা মূলত এটা আমরা এটাও মনে রাখতে পারবো, কোনো সমস্যা না। আমরা মনে রাখবো কোনটা? এটাই আমাদের মেইন ফর্মুলা, যে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তার মানে আমাকে এখন কোনো একটা বিন্দু দেওয়া থাকলে বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকলে আমি সেখান থেকে আর থিটাতে কিন্তু কনভার্ট হতে পারবো। খেয়াল করো কেমনে কনভার্ট করতে পারবো এখান থেকে। মনে করো আমাকে একটা বিন্দু দেওয়া আছে। কত বিন্দু দেওয়া আছে? আমাকে একটা বিন্দু দেওয়া আছে, বলছে 1 1 একটা বিন্দু দেওয়া আছে। আমাকে এক্সামে আসছে যে 1 1 একটা বিন্দু দেওয়া আছে। তো 1 1 বিন্দু দেওয়া আছে, তো তুমি এই বিন্দুটা দেখেই আসলে বুঝতেছো যে বিন্দুটা 1 ও কি এক্স এর ভ্যালু, এই 1 ও কি ওয়াই এর ভ্যালু, বা এখানে কি এক্স আর ওয়াই এর ভ্যালুটাই দেওয়া আছে। তার মানে এই ব্যবস্থাকে তুমি কি বলবো? অবশ্যই বলবা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তোমাকে বলছে এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কোথায় যেতে বলছে? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যাইতে বলছে। পোলার স্থানাঙ্ক কত সেটা বের করতে বলছে, যে পোলার স্থানাঙ্ক ইকুয়াল টু হোয়াট সেটা তোমাদের বের করতে বলছে। পোলার স্থানাঙ্কটা কত সেটা বের করতে বলছে। তার মানে আমাকে ছিল এক্স ওয়াই, আমার যাইতে হবে কোথায়? আর থিটাতে। আমার যাইতে হবে কোথায়? আর থিটাতে যাইতে হবে। ঠিক আছে, তো আমি আর থিটা যাওয়ার যে ফর্মুলা আমি জানি। আর কেমনে যাবো? এক্স ওয়াই থেকে আমি রিলেশন একটা পাইছি যে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, তুমি জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে কিন্তু আর এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ। 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু কত? রুট 2। তার মানে আর এর ভ্যালুটা কত পেয়ে যাচ্ছ? রুট 2 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তার মানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমার লাগে কি? আর থিটা লাগে। আমি আর অলরেডি পেয়ে গেছি, আমার পাইতে হবে কি? আর থিটা পাইতে হবে। তার মানে থিটা ইকুয়াল টু আমি এই যে দেখো আমি একটা ফর্মুলা করছিলাম, ঠিক আমার যে গ্রাফটা পাইছিলাম বা আমার যে সমকোণী ত্রিভুজটা পাইছিলাম, সেই সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু আমি একটা ফর্মুলা বানায় রাখছি এখানে, যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। তার মানে থিটা ইকুয়াল টু লিখবো tan ইনভার্স y এর ভ্যালু কত? 1, x এর ভ্যালু কত? 1, y এর ভ্যালু 1, x এর ভ্যালু 1, tan ইনভার্স 1 বাই 1 বা tan ইনভার্স 1। এটার ভ্যালু কত? 45 ডিগ্রি। এটার ভ্যালু কত? 45 ডিগ্রি। তার মানে আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হবে আর এর ভ্যালু আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া ছিল কি? সে কার্তেশীয়তে এক্স আর ওয়াই এর। আমি কি পেলাম? আর থিটা পেলাম। আমাকে বের করতে বলছিল আর থিটা বা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বা আর থিটা বের করতে হবে। তাহলে আমাদের আনসারটা কি? আনসারটা হচ্ছে √2, 45 ডিগ্রি। এটাই আমার কি আনসার।
ঠিক আছে, তার মানে আমাকে যে কোনো কিছু যদি দেওয়া থাকে বা যে কোনো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকলে সেখান থেকে আমি পোলারে যেতে পারবো, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকলে সেখান থেকে একইভাবে উল্টাভাবে কার্টেসীয়তে আসতে পারবো। ঠিক আছে, তো এই আমি এখন একটা স্থানাঙ্ক ব্যবস্থা দেখে কেমনে বুঝবো যে ভাই এটা কার্টেসীয়তে দেওয়া আছে না পোলারে দেওয়া আছে, এটা তো অনেকের প্রবলেম হয় যে ভাই এটা বুঝতে পারি না যে এটা আসলে কার্টেসীয়তে দেওয়া আছে নাকি পোলারে দেওয়া আছে, বুঝতে পারি না, কি করা যেতে পারে। ঠিক আছে, তো খেয়াল করো কার্টেসীয় স্থানাঙ্কতে কি ছিল, কার্টেসীয়তে কি ছিল যে ভাই কার্টেসীয়তে ছিল এক্স আর ওয়াই। ঠিক আছে, পোলারে কি আছে, পোলারে কি ছিল বা কি আছে আর আর থিটা। ঠিক আছে, তা আরটা কি, আরটাও তো একটা ভ্যালু, তো আর এই ভ্যালু জায়গা তুমি আসলে বুঝতে পারবা না যে এটা পোলারে না কার্টেসীয়তে আছে, কিন্তু এই যে থিটার ভ্যালুটা আছে এটা দেখলে কিন্তু তুমি বুঝতে পারবা যে এটা অবশ্যই অবশ্যই পোলারে আছে, কারণ কার্টেসীয়তে আমাদের কোনো থিটা ছিল না, থিটাটা কোথায় ছিল, শুধুমাত্র পোলারে ছিল। তার মানে আমি পোলার থিটা দেখে কিন্তু বুঝতে পারবো এটা কার্টেসীয় না পোলার। ঠিক আছে, যেমন এখানে দেওয়া ছিল 1 1, এখানে কোনো থিটা আছে, থিটা নেই, তার মানে তুমি চোখ বন্ধ করে বলবা যে ভাই এটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। একইভাবে আমি যে আনসারটা পাইলাম √2,45, এই আনসারটা আমি পাইছিলাম এটা সলভ করে। এখন এটা যদি আমাকে দেওয়া থাকে তাহলে তুমি এটা দেখে কি বোঝো যে ভাই এখানে যে থিটা আছে, তারপর থিটা যেহেতু আছে তার মানে এটা অবশ্যই কোন স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা আমরা পড়বো। এতক্ষণ তো খুব ইজি ব্যাপার পড়ছে, আসলে এত ইজি আমাদের আসবে না, অ্যাডমিশনে এত ইজি আসবে না, এই থিটার যে কাজ কারবার এত ইজি আসবে না। তো আমরা এখন করবো থিটার ক্যালকুলেশন। কার ক্যালকুলেশন করবো, থিটার ক্যালকুলেশন, থিটার ক্যালকুলেশন বলবো, থিটার ক্যালকুলেশন, থিটা এর ক্যালকুলেশন, থিটা এর ক্যালকুলেশন মূলত করবো। ঠিক আছে, তো থিটা এর কাহিনী কি খেয়াল করো। আমার প্রথম যে চিত্রটা আঁকছিলাম সেই চিত্রটা কি চিত্র ছিল, এটা ছিল কি এক্স ওয়াই একটা বিন্দু ছিল, এটা ছিল এক্স ওয়াই একটা বিন্দু ছিল। ঠিক আছে, এখানে কেমনে যাইতাম, এখান থেকে এক্স দূরত্ব যাইতাম, এখান থেকে ওয়াই দূরত্ব যাইতাম, তারপরে আমি ওই বিন্দুতে পৌঁছাইতাম, এই বিন্দুতে পৌঁছাইতাম, তারপরে আমার মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব ছিল আর, এটা ছিল কত আমার থিটা। ঠিক আছে, এটাই ছিল না আমাদের চিত্রে, এটাই আমাদের চিত্রে ছিল। ওকে, এখন আমাদের এখান থেকে আমরা কি বের করছিলাম, আমরা অনেক কয়টা ফর্মুলা বের করছিলাম, তার মধ্যে একটা থিটার ফর্মুলা বের করছিলাম না, যে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব কত ওয়াই, ভূমি কত এক্স, লম্ব বাই ভূমি, বা আমরা আরও সুন্দর করে লিখছিলাম যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন এই থিটা নিয়ে অনেক বড় কাহিনী আছে আমাদের, সেটা আমাদের বুঝতে হবে। থিটা নিয়ে আমাদের অনেক বড় কাহিনী আছে, সেটা আমাদের বুঝতে হবে। এই থিটা নির্ণয়টা চারটা ওয়েতে আমাদের কাছে আসতে পারে, চারটা ওয়েতে আমাদের কাছে আসতে পারে। কি কি ওয়েতে আমাদের কাছে আসতে পারে একটু দেখে ফেলি, কি কি ওয়েতে আমাদের কাছে আসতে পারে। আমাদের প্রথম কেস থাকতে পারে যে কোনো একটা বিন্দু কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে। সেকেন্ড কন্ডিশন কি হতে পারে, বিন্দুটা কোথায় থাকতে পারে, দ্বিতীয় চতুর্ভাগে থাকতে পারে। থার্ড কন্ডিশন কি হতে পারে, এটা তৃতীয় চতুর্ভাগে থাকতে পারে। ঠিক আছে, ফোর্থ কন্ডিশন কি হতে পারে, চতুর্থ চতুর্ভাগে থাকতে পারে। এই প্রত্যেকটা কন্ডিশনের জন্য থিটার ভ্যালুটা আমার চেঞ্জ হয়ে যাবে, কিভাবে চেঞ্জ হবে সেটাই আমরা এখন পড়াশোনা করব। ঠিক আছে, তো প্রথম চতুর্ভাগে খেয়াল করো থিটাটা কি ছিল, থিটাটা ছিল আমার আর যে ছিল আর আর এক্স অক্ষের ধনাত্মক দিক। থিটাটা কোথায় ছিল, আর এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিকের সাথে। ঠিক আছে, আর এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটাটা আমার ছিল। তাই আমাকে যেই চতুর্ভাগে কোনো একটা বিন্দু দিয়ে থিটা বের করতে বলুক, আমার সবসময় কোথায় নিয়ে কাজ করতে হবে বা কী নিয়ে কাজ করতে হবে, আমার সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা বের করতে হবে, বা এক্স অক্ষের ধনাত্মক দিককে আমার একেবারে এটারে আমার একদম বেসিক কিছু একটা ধরে, বা এক্স অক্ষের ধনাত্মক দিনের অক্ষের সাপেক্ষে বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে আমার থিটাটা বের করতে হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিলে আসলে বুঝতে পারবো, ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে। তাহলে জাস্ট এতটুকু মনে রাখো যে আমি থিটাটা বের করবো কার সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এক্স অক্ষের কোন দিকের সাথে, ধনাত্মক দিকের সাথে বের করব। ঠিক আছে, তো এটা আমার প্রথম কেসে কি ছিল, থিটা কোন চতুর্ভাগে ছিল, বা কোন এই একটা বিন্দু পি একটা বিন্দু কোন চতুর্ভাগে ছিল, এটা ছিল কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। এটা কোন চতুর্ভাগে ছিল, প্রথম চতুর্ভাগে একটা বিন্দু ছিল পি। তার মানে প্রথম চতুর্ভাগের জন্য আমার থিটাটা কেমন সেটা আমরা অলরেডি বের করে ফেলছি, যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন এই বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে না থেকে দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তাহলে আমি থিটাটা কেমনে বের করব এটা একটু আমাদের বুঝতে হবে। তাহলে আমরা থিটাটা কেমনে বের করব। ঠিক আছে, এখন আমি জাস্ট পরের চিত্রটা জাস্ট আঁকাই। এটা আমার কাজ শেষ, এটা মুছে ফেললাম। ওকে, এখন আমার বিন্দুটা কোথায় আছে, এই জায়গায় আছে। বিন্দুটা কোথায় আছে, এইরকম একটা পজিশনে আমার বিন্দুটা আছে। ওকে, তাহলে এটা এক্স অক্ষ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, নো প্রবলেম।
এখন এটা আমার ছিল কি মূল বিন্দু। এখন এই পজিশনে আমার বিন্দুটা আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কি বলতো কেমন হবে? অবশ্যই হবে এরকম হবে না, -x, y, কারণ এটা তো ছিল আমার মূল বিন্দু 0 0। আমি যদি এই বিন্দু যাইতে চাই তার মানে আমার x অক্ষের নেগেটিভ দিকে আমার x ঘর আসতে হবে, বা এতটুকু আমার -x, এতটুকু আমার কত y, এতটুকু -x, এতটুকু y। এখন তাহলে আরটা কোথায় আছে দেখো তো, আরটা এরকম পজিশনে আছে না, এটা আমার আর হয়ে গেছে না, থেটাটা কোনটা? এইটা। থেটাটা কোনটা? এইটা। কিন্তু আমরা কি জানি যে আমাকে যে থেটাটা বের করতে হবে, আমার যে এই যে আগে ফর্মুলা বা প্রথম চতুর্ভাগের জন্য থেটাটা বের করছিলাম, এটা কোন অক্ষের সাথে ছিল? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোনটাই ছিল কি আমার? থেটা। এখন খেয়াল করো, এই যে থেটাটা আছে এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আছে? এক্স অক্ষের ধনাত্মক দিক তো কোন দিকে? এই দিকে। এক্স অক্ষের ধনাত্মক দিক এখান থেকে শুরু করে এই দিকে যাত্রা করছে, তার মানে আমার কোন থেটাটা আমার দরকার? এই থেটাটা বের করতে। এটা আসলে আমার অ্যাকচুয়াল থেটা না, আমার থেটাটার দরকার কোনটা? আমার থেটাটা দরকার এইটা। কেন এটা দরকার? কারণ আমার সব সময় থেটাটা বের করতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা, মানে আমি এটার নতুন নাম দিলাম, এটাকে বললাম থেটা প্রাইম। তাহলে তুমি খেয়াল করো যে এই থেটাটা তুমি বের করতে পারবা, এই থেটাটা তুমি বের করতে পারবা না? হ্যাঁ বের করতে পারবা। কেমনে বের করবো? যে ভাই আমি তো ফর্মুলা জানি। ফর্মুলা কি? যে ভাই থেটা ইকুয়াল টু tan ইনভার্স y/x, y কত? -x। এটা তো আমি জানি, এটা দিয়ে তো আমি থেটা বের করতে পারবো। হ্যাঁ আমি থেটা বের করতে পারবো, কিন্তু আমার যে আনসারটা লাগবে, আমার যে রিকোয়ার্ড আনসারটা লাগবে, সেটা এই থেটাটা হবে না, এই থেটা হবে না। সেটা কোন থেটা হবে? এই যে বড় একটা থেটা আছে, নতুন একটা থেটা আমি লাগাইছি থেটা প্রাইম, এই থেটাটাই হবে আমার কি রিকোয়ার্ড আনসার। তার মানে আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে কোন থেটা? এই থেটা প্রাইমটা বের করতে হবে। অ্যাকচুয়ালি আমাকে থেটা প্রাইমটা বের করতে হবে। তাহলে তুমি থেটা প্রাইমটা কীভাবে বের করবা? চিন্তা করো, এটা অনেকেই হয়তো বলে ফেলছে যে ভাই থেটা প্রাইমটা আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। থেটা প্রাইমটা কেমনে বের করতে পারবো? আমরা খেয়াল করো, এই টোটালটা কত? এই জায়গা থেকে শুরু করে এই টোটালটা কত? টোটালটা 180 ডিগ্রি না? 180 ডিগ্রি বা কত? এটা হচ্ছে পাই, 180 ডিগ্রি বা পাই। তাহলে পাই থেকে যদি আমি আমার আগের থেটাটা বাদ দিই, তাহলে তো আমার যে নতুন যে থেটা লাগবে বা আমার যে আনসারে যে থেটাটা লাগবে সেটা আমি বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। তার মানে আমার যে থেটা প্রাইমটা আছে সেটা কি হবে? পাই আছে, বা 180 থেকে এই থেটাটুকু বাদ দিলে, মাইনাস থেটা এতটুকু বাদ দিলে আমি কি পাবো? নতুন থেটাটা পেয়ে যাব। তো আমি লিখলাম পাই মাইনাস থেটার জায়গায় আবার কি লিখতে পারি? tan ইনভার্স y/x, tan ইনভার্স y কত? y/x কত? -x। এই সামনে একটা কি থাকবে? মডুলাস থাকে। মডুলাসটা কি করবে? এই নেগেটিভটা সবসময় কি করে দেবে? পজিটিভ করে দেবে। তার মানে এটা নিয়ে আমাদের আর পেন পাইতে হবে না, জাস্ট কি করো, পাই থেকে আমার tan ইনভার্স y/xটা কি করে দাও? মাইনাস করে দাও। তাহলে আমি দ্বিতীয় চতুর্ভাগে কোনো বিন্দু থাকলে সেই ক্ষেত্রে থেটাটা বের করতে পারবো। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন চলে যাই তৃতীয় চতুর্ভাগে যদি একটা বিন্দু থাকে তাহলে কি কাহিনী হবে। এই একটা যদি বুঝতে পারো তাহলে পরের দুইটা আমাদের আর বোঝানোর, আমার নিজের বোঝানোর দরকার নেই, তোমরা নিজেরাই বুঝতে পারবা যে একটা বিন্দু কোন চতুর্ভাগে এখন আছে? তৃতীয় চতুর্ভাগে আছে। তৃতীয় চতুর্ভাগে আছে তার মানে কি? এটা মূল বিন্দু ছিল 0 0, মূল বিন্দু ছিল 0 0। এখান থেকে আমি কোন বিন্দু যাচ্ছি? এই তৃতীয় চতুর্ভাগে একটা বিন্দু যাচ্ছি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে? এটা অবশ্যই হবে -x -y, তাই না? তার মানে এখান থেকে আমার -x এতটুকু আসতে হবে, এতটুকু কত আসতে হবে? -y আসতে হবে। এখন আরটা কোথায়? এটা আর হলে থেটাটা কোনটা? এইটা। এখন তোমরা তো অনেকেই বলতেছো ভাই এটা তো, এই থেটা তো আমার ক্যালকুলেশন আসবে না। কোন থেটা আসবে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে থেটাটা আছে সেই থেটা আসবে। তার মানে আমার লাগবে কি? এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক, এখান থেকে শুরু করে এই টোটাল থেটা, এখান থেকে শুরু করে এই টোটাল থেটাটা আমার লাগবে। তো এখান থেকে শুরু করে এতটুকু দূরত্ব কত? পাই, অলরেডি আমরা জানি, বা 180 ডিগ্রি। তো পাইয়ের সাথে যদি আমরা থেটাটা যোগ করে দিই তাহলেই তো আমি নতুন যে থেটাটা দরকার এই থেটা প্রাইমটা পেয়ে যাবো না? এই থেটা প্রাইমটা পেয়ে যাবো। তার মানে তৃতীয় চতুর্ভাগের জন্য থেটাটা বা ক্যালকুলেটেড যে থেটা সেই থেটাটা কি হবে? থেটা প্রাইম ইকুয়াল টু থেটা প্লাস পাই প্লাস, মানে 180-র সাথে কিছু একটা যোগ করে দেবো। কি যোগ করে দেবো? পাইয়ের সাথে থেটা যোগ করে দেবো। আর থেটার ভ্যালু তো আমরা অলরেডি জানি যে পাই প্লাস tan ইনভার্স y/কত? x, y/x, x এর মডুলাস হইলে কিন্তু এই নেগেটিভ আমার অলরেডি এখানে নেগেটিভ থাকলে সেটা পজিটিভ হবে, পজিটিভ থাকলে তো পজিটিভ হবেই। তো সেটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই। তো জাস্ট এতটুকু মনে রাখতে হবে যে তৃতীয় চতুর্ভাগে থাকলে আমার কি করতে হবে? পাই দ্বারা যোগ করতে হবে। কেন যোগ করতে হবে এটা কিন্তু অলরেডি আমরা জানি যে আমাকে সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা আর এর যে উৎপন্ন কোণ সেটা আমাকে বের করতে হবে। এই কারণে আমার কি করতে হবে? থেটার সাথে বা 180-র সাথে এই থেটাটা কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে তৃতীয় চতুর্ভাগে যদি এই কাজটা হয়, ধনাত্মকের ইংলিশ ভাই পজিটিভ। এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে আর এর যে উৎপন্ন কোণ এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড
থেটা, এই থেটাটাই আমরা খুঁজতেছি বা এই থেটাটাই আমরা বের করব এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে। তাহলে এক্স অক্ষের পজিটিভ দিক কোনটা ছিল? এটা ছিল না এক্স অক্ষের পজিটিভ দিক, এখান থেকে শুরু করে এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক। এখন আমাকে বের করতে হবে কি এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে এই যে আর যে থেটাটা উৎপন্ন করছে বা কোণটা উৎপন্ন করছে এই কোণটা আমাকে বের করতে হবে। তাহলে এই কোণটা যদি আমি বের করতে চাই তার মানে কি করতে হবে, এই টোটালটা হচ্ছে কত 180 ডিগ্রি বা পাই, এই পায়ের সাথে যদি এই থেটাটা যোগ করে দিই তাহলেই তো আমি টোটাল কোণটা পেয়ে যাব। সেটাই করছি যে পায়ের সাথে এই থেটাটা যোগ করছি, টোটাল কোণটা পেয়ে গেছি। ঠিক আছে, ওকে। তাহলে এটা কোন কেসের জন্য? এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের জন্য। তৃতীয় চতুর্ভাগের জন্য যদি আমাদের থেটা বের করতে বলে তাহলে আমরা এই ওয়েতে থেটা বের করব। ওকে, এখন যদি আমাদের আসে চতুর্থ চতুর্ভাগে, আমাদের কাজ করতে কি বলছে যে চতুর্থ চতুর্ভাগে একটা বিন্দু আছে। এখন আর আমার দেখাইতে হবে না এক্সট্রা করে, চতুর্থ চতুর্ভাগ মানে কোথায়? এখানে আছে, ফোর্থ কোয়াড্রেন্টে আছে বা চতুর্থ চতুর্ভাগে আছে আমাদের একটা বিন্দু আছে, এটা 0 0। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে? তোমরা অনেকেই বুঝে পাচ্ছ ভাই এটাই বিন্দু হবে x, -y। তার মানে 0 থেকে আমি x অক্ষের ধনাত্মক দিক বা পজিটিভ দিকে x ঘর যাব, এখান থেকে -y ঘর নিচে আসবো, তাহলে আমি এই বিন্দুতে পৌঁছে যাব। তাহলে এখন 8টা কোনটা? 8টা ভাই এটা। থেটাটা কোনটা? থেটাটা এটা। কিন্তু আমার কি এই থেটা দরকার আছে? আমার তো এই থেটা দরকার নাই। আমার কোন থেটা দরকার? আমার হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তার মানে আমার এই টোটাল কোণটা দরকার। আর এই টোটাল কোণটাকে আমি যদি বের করতে চাই আমাকে কি করতে হবে? খেয়াল করো তো, আমি যদি এটা বের করতে চাই তাহলে আমি কী করতে পারি? আমি একটা কাজ করতে পারি না যে এতটুকু ছিল আমার পাই, এতটুকু আরেক পাই, তার মানে টোটাল কত? টোটাল 360 ডিগ্রি বা 2 পাই। টোটালটা কত? 2 পাই। 2 পাই। আমি 2 পাই থেকে যদি এই থেটাটুকু বাদ দিয়ে দিই তাহলেই তো আমি টোটাল কোণটা পেয়ে যাব, পাবো না? আবার দেখো যে এটা ছিল আমার 1 পাই, এটা আমার আরেক পাই, এটা 1 পাই, এটা 1 পাই, 2 পাই। 2 পাই থেকে যদি এতটুকু আমি কোণ বাদ দিয়ে দিই তাহলেই তো আমি এই কোণটা পেয়ে যাব, তাই না? আমি সেই কাজটাই করবো যে 2 পাই থেকে এই থেটাটা বাদ দিব, তাহলেই যে কোণটা পাবো সেটাই আমার কি রিকোয়ার্ড আনসার বা এই থেটা প্রাইমটাই আমি কি করতেছি? খুঁজতেছি। ওকে, তাহলে আমি থেটার ভ্যালু এখন বলতে পারবো, অবশ্যই বলতে পারবো যে ভাই এখান থেকে তো আমি থেটার ভ্যালু বলতে পারবো যে থেটা প্রাইম ইকুয়ালটা আমি লিখতে পারবো যে টুয়াইস পাই মাইনাস tan ইনভার্স y বাই x এর কি মডুলাস। এটা কোন চতুর্ভাগের জন্য ভাইয়া? এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য। এটা কোন চতুর্ভাগের জন্য? এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য। তো আশা করি আমরা ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, এখন মনে করো আমাকে একটা কোশ্চেন দেওয়া আছে, আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন একটা কোশ্চেন সলভ করলে আরও সুন্দরভাবে বুঝতে পারবো। এই কোশ্চেনটা অনেক ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন, ঠিক আছে? কি কোশ্চেন করছে যে -1, ঠিক আছে? এটা কোন স্থানাঙ্ক ব্যবস্থা? দেখেই বুঝতেছো এটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কারণ এখানে কোনো থেটার কারবার নাই। আমাকে বলছে এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কোথায় যেতে বলছে? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যেতে বলছে। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যেতে বলছে। তার মানে আমাকে অ্যাকচুয়ালি দেওয়া আছে কি? আমাকে এক্স আর ওয়াইটা আমাকে দেওয়া আছে। আমাকে যে কোথায় যেতে বলছে? আমাকে যেতে বলছে তারা আর থেটাতে যেতে বলছে। আমাকে এক্স ওয়াই দেওয়া আছে, আমাকে কোথায় যেতে বলছে? তারা আর থেটাতে যেতে বলছে। তো এক্স ওয়াই আর থেটার মধ্যে আমরা কয়েকটা রিলেশন জানি না? হ্যাঁ, রিলেশন জানি। কি জানি? যে ভাই একটা ছিল এক্স ইকুয়াল টু আর কস থেটা, এটা একটা ছিল। আবার ছিল কি ওয়াই ইকুয়াল টু আর সাইন থেটা। আরেকটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার। এটা একটা রিলেশন ছিল। আর একটা থেটা কেমনে বের করতাম জানো? থেটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। এই কয়েকটা রিলেশন কিন্তু আমরা জানি, এগুলো আমাদের মোটামুটি মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, আমাদের মেমোরাইজ করে রাখতে হবে, মানে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? যেন আমরা এই খুব ইজিলি প্রবলেমগুলো সলভ করতে পারি, এগুলো আমার মনে। তো আমরা এই রিলেশনগুলো অলরেডি আমরা জানি, কোনো সমস্যা নেই। এখন আমাদের বের করবো কি? আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, সেটা থেকে আমি কোথায় যাব? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যাব। কোনো সমস্যা নাই, আমরা খুব ইজিলি চলে যেতে পারবো। কেমনে চলে যেতে পারবো খেয়াল করো। এখন আমাকে বের করতে হবে কি? আর। তো আমি একটা রিলেশন জানি যে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা আর ইকুয়াল টু আমি লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্সের ভ্যালুও জানি, ওয়াইয়ের ভ্যালু জানি, জাস্ট খালি কী করে ভ্যালুগুলো বসায় দিব। তাহলে রুট ওভার কত? -1 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? √2। এই আর বের করা কোনো সমস্যা নেই, আর বের করায় কোনো প্রবলেম থাকে না, কারোই কোনো প্রবলেম হয় না। এবং আরটা দেখবা তোমরা যখন আমাদের তারা এমসিকিউর অপশনগুলোতে এই আর এর ভ্যালুটা মোটামুটি সব জায়গায় কী দিবে? সেম দিয়ে দেবে, মানে √2 দিয়ে দেবে, কারণ এটা সবাই বের করতে পারে। বের করতে আমাদের সমস্যা কোথায় হবে? সমস্যা হবে এই থেটা বের করতে। তাহলে খেয়াল করো, এই বিন্দুটা দেখে আমাদের বুঝতে হবে যে বিন্দুটা কোন চতুর্ভাগে আছে বা কোন কোয়াড্রেন্টে আছে। বিন্দুটা দেখেই আমাদের বুঝতে হবে। বিন্দুটা কত? -1, মানে এক্স এরও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ। তার মানে এটা মূলত এই টাইপের -x -y। আর -x -y মানে কি? তৃতীয় চতুর্ভাগে আছে এরকম কোনো একটা পজিশনে, যে এটা হচ্ছে -x, এটা কত? -y। বা আমরা যদি ম্যাথ থেকে বলি যে এটা -1,
এটা কত? এটা হচ্ছে -1। আরটা কোনটা? আরটা হচ্ছে এটা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমার কি থেটা, এটা আর, এটা আমার থেটা। আমার লাগবে কি? আমাকে লাগবে থেটা লাগবে। থেটাটা কোন থেটা লাগবে? থেটা লাগবে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে আর এর উৎপন্ন কোণ। এক্স অক্ষের পজিটিভ দিক হচ্ছে এটা, এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক। এই এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে আর এর উৎপন্ন কোণ কোনটা? এই টোটালটা। তাহলে টোটালটা যদি বের করতে চাই আমি কি করব? পায়ের সাথে কি করব? শুধু থেটাটুকু কি করে দেবো? যোগ করে দেবো। পায়ের সাথে থেটাটুকু যোগ করে দেবো। তাহলে আমরা কি করব? আমরা করব কি? পায়ের সাথে থেটা যোগ করব। তার মানে পাই প্লাস আমার যে নতুন থেটাটা পাবো বা আমার যে আনসারে যে থেটাটা আছে এটা থেটা প্রাইম দ্বারা প্রকাশ করলাম। থেটা প্রাইম ইকুয়ালটা আমরা লিখতে পারবো পাই প্লাস, থেটা প্রাইম ইকুয়াল টু কত? পাই প্লাস কত? পাই প্লাস থেটা। থেটা ইকুয়ালটা আবার তুমি লিখতে পারো tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই এর ভ্যালু কত? -1। ওয়াই এর ভ্যালু কত? -1। এক্স এর ভ্যালু কত? -1। আর সাথে কি ছিল? একটা মডুলাস ছিল, সাথে একটা ছিল কি মডুলাস। তো এটা সব ক্যালকুলেশন করলে কত আসে? পাই প্লাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1। আর tan ইনভার্সের 1 এর ভ্যালু কত? tan ইনভার্স 1 এর ভ্যালু কত? π/4। পাই প্লাস π/4। তাহলে এটা আনসার কত আসে? 5π/4। 5π/4। এটা কিসে দেওয়া আছে আনসারটা? এই আনসারটা আমাকে অবশ্যই দেওয়া আছে কি? রেডিয়ানে দেওয়া আছে। এটা কি আছে? রেডিয়ানে দেওয়া আছে। এটাতে কিন্তু আমাদের ডিগ্রিতেও দিতে পারে। তো ডিগ্রিতে দিলে আমরা কি করব? পায়ের 180 দ্বারা পায়ের জায়গায় 180 বসাবো, তারপরে জাস্ট নিচে আমাদের কি কাটাকাটি করবো, কাটাকাটি করে যেটা আসবে সেটাই আমার কি ডিগ্রিতে আনসার। ঠিক আছে? তো আর থেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। আর কত? √2। আর থেটাটা কত? 5π/4। ঠিক আছে? তো ছেলেপেলে ভুল কোথায় করে একটু এটাও দেখাই দিই যে ভুল কোথায় করে। তোমরা ভুল কোথায় করবা? তো এই কোশ্চেনটা দেওয়ার একটা কারণ হচ্ছে ছেলেপেলে ভুল কোথায় করবে। তো আর বের করবে সবাই, √2 বের করবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই যে আর √x² + y², এটা সবাই বের করবে। থেটার জায়গায় যায় সবাই লিখবে কি? থেটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। tan ইনভার্স কত? y/x। প্রথম ফার্স্ট যে ফর্মুলা শিখছিলাম এই ফর্মুলাটা লিখবে। তো এখান থেকে সবাই লিখবে এইরকম যে tan ইনভার্স y এর ভ্যালু -1, x এর ভ্যালু -1। ভালো কথা, x এর ভ্যালু -1। এখন কি এটা জাস্ট ক্যালকুলেশন করে তাহলে কত আসে? ইকুয়াল টু কত? tan ইনভার্স 1 আসে না? tan ইনভার্স 1 আছে। তো tan ইনভার্স 1 এর ভ্যালু কত? 45 ডিগ্রি। তা কত? π/4। 45 ডিগ্রি বা π/4। সবাই অ্যান্সার নেবে কত? π/4। আর স্যাররাও কী করবে? খুব সুন্দর করে এ নাম্বারে দিয়ে রাখবে কি? π/4 এটা দিয়ে রাখবে। তো এটাই ম্যাক্সিমাম দাগাবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের আনসার হবে না। কেন আনসার হবে না? এটা কিন্তু আমরা অলরেডি জানি যে কেন আমরা π/4কে আনসার হিসাবে নেব না। আমাদের আনসারটা কী হবে? আনসারটা হবে 5π/4। এটা অ্যাকচুয়াল আমাদের আনসার হবে। তাহলে আমাদের এখন যে কোনো বিন্দু দেওয়া থাকলে, যে কোনো বিন্দু, এই 4 চতুর্ভাগের বাইরে তো কোনো বিন্দু দিবে না ভাই। এই 4 যে কোনো বিন্দুর দিকে আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই কোয়াড্রেন্টের মধ্যেই তো আমার বিন্দুটা থাকবে। তার মানে এই বিন্দুগুলো দেওয়া থাকলে খুব ইজিলি আমরা কি করতে পারবো? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় শিফট হতে পারবো, বা একটা স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আরেক স্থানাঙ্ক ব্যবস্থায় শিফট হতে পারবো যদি আমাদের জাস্ট আগের যে আমাদের বেসিকগুলো শিখলাম এই বেসিকগুলো যদি খুব সুন্দরভাবে আমাদের মনে থাকে, তাহলে আমরা খুব ইজিলি বের করতে পারবো সব। ওকে, ভাই 1/10 এর মান মনে রাখবো কিভাবে? বুঝি নাই ভাই, তোমার কোশ্চেনটা আমি বুঝি না, একটু ভালো করে বলো যে 1/10 এর মান কেমনে? 1/10 মানে কি বুঝাইলা? বুঝি নাই। বা tan ইনভার্স বুঝাইছো কিনা? tan ইনভার্স 1 এর মান বুঝাইছো যে ভাই কেমনে মনে রাখবো? tan ইনভার্স 1 ভাই ত্রিকোণমিতিক অনেক কিছুই তো মুখস্থ করছো। ত্রিকোণমিতিক কত? sin 30 ডিগ্রি ভ্যালু কত? sin 45 ডিগ্রি ভ্যালু কত? tan 30 ডিগ্রি ভ্যালু কত? tan 60 ডিগ্রি ভ্যালু কত? sin 0 ডিগ্রি ভ্যালু কত? এগুলো আমাদের মনে আছে না? এগুলো কিন্তু সব আমাদের মুখস্থ আছে। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, না রাখতে পারলে তো ভ্যালুগুলো বের করতে পারবো না। তো এটা কেমনে বের করছে অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি বের করছে, খেয়াল করো যে tan থিটা বা tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ভ্যালু কত? তোমরা অনেকেই জানো tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে? তো tan 45 ডিগ্রি যেই কথা, tan π/4 সেম কথা। ঠিক আছে? পায়ের ভ্যালু তুমি 180 বসাও, 4 দ্বারা 180কে ভাগ করো, কত পাবা? 45 ডিগ্রি পাবা। tan 45 ডিগ্রি ভ্যালু কত? 1। তো আমি এখানে কি করছি? আমি করছি কি? tan ইনভার্স আমার কত ছিল? 1। তো tan ইনভার্স 1 এর জায়গায় আমি লিখছি, এই শুধুমাত্র 1 এর জায়গায় আমি লিখছি tan π/4 বা tan 45 ডিগ্রি। ঠিক আছে? tan π/4 বা tan 45 ডিগ্রি। তো এখন আমি কি করছি? এখানে কি একটা ইনভার্স ফাংশন আছে না? উপরে কি একটা নেগেটিভ পাওয়ার আছে? এর tan এর উপরে কি আছে? একটা পজিটিভ 1 পাওয়ার আছে। এই নেগেটিভ পজিটিভটা আমি কি করছি? ক্যান্সেল করে দিচ্ছি। ইকুয়াল টু আমি কত লিখছি? π/4। ইকুয়াল টু কত লিখছি? π/4।
ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো বের করার জন্য আমাকে কোন ভ্যালুগুলো দরকার, আমার হচ্ছে যে বেসিক যে ভ্যালুগুলো ছিল 0, 30, 45, 60, 90 এই ভ্যালুগুলো আমার মনে রাখা প্রয়োজন। এই ভ্যালুগুলো যদি মনে রাখতে পারি তাহলে খুব ইজিলি কিন্তু আমি ইনভার্সের যে ভ্যালুগুলো আছে সেগুলো ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। আর এই ভ্যালুগুলোর বাইরে এক্সট্রা কোনো ভ্যালু মানে 40 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি এই টাইপের ভ্যালু আমাদের দিবে না, আমাদের একদম যে আমাদের বেসিক ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমাদের আসবে। ভাই মুখ্য গৌণ নিয়ে, ভাই মুখ্য গৌণ নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা না, ওটা অন্য চ্যাপ্টারে আলোচনা করব। মুখ্য গৌণ নিয়ে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যখন করব তখন আলোচনা করব, ঠিক আছে। এই চ্যাপ্টারে না, সরলরেখা এগুলো আমরা ইনক্লুড করব না। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো। সরলরেখায় আমরা এটা ইনক্লুড করব না আপাতত, আমরা ওইটা অন্য কোথাও যেয়ে শিখব। ওকে, ওকে। আচ্ছা, স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের মোটামুটি কমপ্লিট। এরপরে আমরা নতুন একটা কিছু শিখবো, সেটা কি মধ্যবিন্দু নির্ণয়। মধ্যবিন্দু নির্ণয়, মধ্যবিন্দু নির্ণয়, ঠিক আছে। এই মধ্যবিন্দু নির্ণয়ের ব্যাপারটা কি, মধ্যবিন্দু কোথায় থাকে, মধ্যবিন্দু ভাই ঠিক একদম মাঝখানে থাকে, কোনো একটা মাঝখানে থাকে। এ তো সরলরেখা হইল না, বক্ররেখা হয়ে গেল, সরি। এটা কি একটা সরলরেখা, সরলরেখার প্রান্তবিন্দু কি, এ একটা প্রান্তবিন্দু, বি আর একটা প্রান্তবিন্দু, এই দুইটা প্রান্তবিন্দু। তাহলে এই সরলরেখার দুইটা প্রান্তবিন্দু আমাকে দেওয়া আছে, আমাকে বলছে মধ্যবিন্দুটা। মধ্যবিন্দু কোথায় থাকবে, মধ্যবিন্দু ভাই ঠিক মাঝখানে থাকবে। কোথায় থাকবে, মাঝখানে থাকবে, একদম মাঝখানে থাকবে মধ্যবিন্দু। এই মাঝখানে যে বিন্দুটা আছে একে আমরা কি বলবো, মধ্যবিন্দু বলবো। ওকে, তাহলে খেয়াল করো, এই যে প্রান্তবিন্দু এটা একটা বিন্দু, তার মানে কি এর স্থানাঙ্ক ব্যবস্থা আছে। একইভাবে এই একটা বিন্দু, এটা মানে কি একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে। তাহলে আমি এই বিন্দুটার বললাম x1 y1, এই বিন্দুটার পরিচয় দিলাম কি x1 y1। বি বিন্দুটার বললাম x2 y2। আমাকে বের করতে হবে কি, মধ্যবিন্দু বের করতে হবে। আমি মধ্যবিন্দু বলতেছি x আর y, এটা আমার কি মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু বের করার ফর্মুলাটা কি, মধ্যবিন্দু বের করার ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। যখন আমি x বের করব তখন এই পাশের x আর ওই পাশের x যোগ করে কি দ্বারা ভাগ করে দেবো, 2 দ্বারা ভাগ করে দেবো। একইভাবে যদি আমরা y বের করব, y যখন বের করব তখন আমরা কি করব, এই পাশের y এবং ওই পাশের y যোগ করব, যোগ করে কি করব, 2 দ্বারা ভাগ করে দেবো। তাহলে কত আসবে, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এটা কি আমার মধ্যবিন্দু বের করার ফর্মুলা, ঠিক আছে। এটা খুব একটা কঠিন না, একদম ইজি। জাস্ট দেখলে একটু চিন্তা করলেই পাবা যে ভাই এই পাশের x আর ওই পাশের x যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবো, তাহলেই তো আমার এভারেজ যে ভ্যালুটা বা মধ্যবিন্দুটা আমি পেয়ে যাবো। আর মধ্যবিন্দুটা তার মানে মধ্যবিন্দুটা x এর জন্য যেই রকম, y এর জন্য কি একই সিস্টেম, যে এই পাশের y ওই পাশের y গুণ করব এবং কি করব, 2 দ্বারা ভাগ করে ফেলবো। তো এটা আমাদের সামনের দিকে কাজে লাগবে, এটা অনেকেই জানো, এটা নিয়ে আর বেশি কথা বলবো না। তো মধ্যবিন্দু বের করে গেছে। এখন অনেক কথা হচ্ছে, অনেক বিশ্ববিদ্যালয় যদি তোমাদের ভাগ্য ভালো থাকে এই মধ্যবিন্দু থেকে অনেক সময় কোশ্চেন করে। মধ্যবিন্দু থেকে কীভাবে কোশ্চেন করে, মধ্যবিন্দু কীভাবে কোশ্চেন করে, তারা একদম ডিরেক্টলি আমাকে মধ্যবিন্দু দেয় না, তারা আমাকে ডিরেক্টলি মধ্যবিন্দু বের করতে বলে না। তারা আমাকে বলে, আমাকে এইগুলো কিন্তু একদম কোনোটাই আমাকে চিত্র দিয়ে তারা দিবে না, এগুলো কিন্তু বাংলায় বলে দিবে আমাদের, বা বাংলা ভাষায় বলে দিবে আর কি, স্পষ্টভাবে বাংলা ভাষায় বলে দিবে। তো তোমাদের কাজ হবে, আমি সবাইকেই বলি এক কথা, যে ম্যাথ যখন করতে যাও, বিশেষ করে সরলরেখা, বৃত্ত, কণিক, যদিও তোমাদের বৃত্ত নাই, বৃত্ত, কণিক আরও যেগুলো আছে, এগুলো যখনই তোমাকে বাংলায় বলবে তখনই তোমরা কী করবে, এটার গ্রাফ আঁকায় ফেলবা, নিজের মতো করে গ্রাফ আঁকাবা, যে তুমি যেটা বুঝতেছো সেটাই আঁকাবা। তো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি বাংলায় বলে দিবে, আমি জাস্ট চিত্র দিয়ে দেখাচ্ছি। মনে করো তোমাকে আমাকে এই বিন্দুটা বলে দিছে 1,2, এই প্রান্তবিন্দু কত 1,2। মধ্যবিন্দু কোথায় থাকে, মধ্যবিন্দু একদম মাঝখানে থাকে না, মধ্যবিন্দু মাঝখানে থাকে। তো তোমাকে যদি এটা দেয় 2,4, তোমাকে যদি মধ্যবিন্দু বের করতে পারলে তাহলে তুমি পারবা না, অবশ্যই পারবা। যে ভাই এই পাশের x এই পাশের যোগ করবো, 2 দ্বারা ভাগ করবো, আবার এই পাশের y এই পাশের y যোগ করবো, যোগ করে কত দ্বারা ভাগ করবো, 2 দ্বারা ভাগ করবো, তাহলে আমি মধ্যবিন্দু পেয়ে যাবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাকে এই বিন্দুটা দিবে না, আমাকে অপর প্রান্তবিন্দু দিবে না, আমাকে কী করবে, তারা মধ্যবিন্দু দিয়ে দেবে। মধ্যবিন্দু কত দিবে, 2,4 মনে করো, আমাকে মধ্যবিন্দুটাই দিয়ে দিল। আমাকে মধ্যবিন্দু দিল কত, 2,4 দিয়ে বললো যে অপর প্রান্তবিন্দু, এইটাকে কি বলতেছি আমরা, অপর প্রান্তবিন্দু। অপর প্রান্তবিন্দু, এই অপর প্রান্তবিন্দু আমাকে বের করতে বলবে, অপর প্রান্তবিন্দু কি করতে বলবে, বের করতে বলবে। তো অপর প্রান্তবিন্দু বের করতে বলবে। তো এই প্রান্তবিন্দু যখন বের করতে বলবে তখন অনেকেই আমাদের যে ফর্মুলা ছিল সেটা লিখবে,
যে এক্স ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। যে ভাই এক্স মানে তোমার ছিল মধ্যবিন্দুর এক্সের স্থানাঙ্ক, সেটা তো কত ছিল আমার 2, সেটা তো আমি জানি। x1 কত ছিল, x1 ছিল যে কোনো এক পাশের আমার স্থানাঙ্ক, এটাও হইতে পারে ওইটাও হইতে পারে, তো আমি এই পাশেই ধরলাম x1, তার মানে x1 এর ভ্যালু কত 1, x2 এর ভ্যালু কত সেটা তো ভাই আমি জানি না, এটাই তো আমাকে বের করতে বলছে। y2 এর ভ্যালু আমি জানি না, এটাই আমাকে বের করতে বলছে। তার মানে x2 এর জায়গায় আমি x2 রাখলাম, নিচে কত রাখলাম 2 রাখলাম, তাই না? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করবে এখন অনেকে যে 2 দুগুণে 4, 1 এর পাশে আসলে কত হয় 3, মানে x2 ইকুয়াল টু 3, মানে এই অপর প্রান্ত বিন্দুতে x এর স্থানাঙ্কটা কত হবে 3 হবে। অনেকে একইভাবে y এর ক্যালকুলেশনটাও করবে। তো আমরা যেহেতু অ্যাডমিশন দিব, আমাদের তো ভাই এত সময় নেই, আমরা এটা আরও মজাভাবে শিখবো, একটু সুন্দর ওয়েতে শিখবো। কেমনে শিখবো যে খেয়াল করো, মধ্যবিন্দু কখন হবে? মধ্যবিন্দু তখনই হবে যখন এই প্রান্তবিন্দু এই যে মধ্যবিন্দু কখন বলতে পারবো, বা মধ্যবিন্দু বলার পরে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে ভাই এ থেকে সি এর দূরত্ব যতটুকু, সি থেকে বি এর দূরত্ব ঠিক ততটুকু। এটা আমরা বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো যে ভাই এ থেকে সি এর দূরত্ব যতটুকু হবে, সি থেকে বি এর দূরত্ব ততটুকু হবে। তাহলেই আমরা কেবল সিকে কি বলতে পারবো? মধ্যবিন্দু বলতে পারবো। ঠিক আছে, তার মানে এসি এর দূরত্ব আর বিসি এর দূরত্ব কি হইতে হবে? সমান হইতে হবে। কোন শর্তে কখন সমান হইতে হবে? যদি আমার সিটা মধ্যবিন্দু হয় তাহলে সমান হইতে হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা করব কি, এই তিনটা বিন্দুর পরিবর্তন আমরা জাস্ট দেখবো যে কেমনে করে চেঞ্জ হচ্ছে। এ থেকে সি এর পরিবর্তন যতটুকু, সি থেকে বি এর পরিবর্তন ঠিক ততটুকুই আমাদের আলটিমেটলি হবে। কেন হবে? কারণ হচ্ছে এই এসি আর বিসি কি পরস্পর সমান। তার মানে একটা বিন্দু এ থেকে পরিবর্তিত সিতে যাইতে যেই দূরত্ব অতিক্রম করবে, সি থেকে বিতে যাইতে সেম দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করো, আমরা কি করব, জাস্ট এটার পরিবর্তনগুলো দেখবো যে কেমনে করে চেঞ্জ হচ্ছে, এ থেকে সিতে কেমনে যাচ্ছে এবং সি থেকে বিতে কিভাবে যাবে সেটা আমরা দেখব। খেয়াল করো, একটা স্থানাঙ্ক কত ছিল 1, এটা কার স্থানাঙ্ক ছিল? এক্স এর স্থানাঙ্ক। এই জায়গায় এক্স এর স্থানাঙ্ক কত 2। ঠিক আছে, তাহলে খেয়াল করো 1 থেকে 2 বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে না। 1 থেকে 2 বাড়ছে না, এক্স এর জন্য শুধুমাত্র। 1 থেকে 2 বাড়ছে না কমছে? বাড়ছে। ঠিক আছে, তাহলে 2 থেকে 1 বাইরে কত হবে? 2 থেকে 1 বাইরে কত হবে? 3। বুঝো নাই? তার আগে আর একটা জিনিস, ছোট্ট জিনিস লেখাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবো। বাড়লে যোগ, কমলে বিয়োগ, এতটুকু জাস্ট মাথায় রাখো, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আমি কি বলছি যে দুইটা বিন্দু দেখবো, দুইটা বিন্দুর মধ্যে পরিবর্তন দেখবো যে অ্যাকচুয়ালি কতটুকু পরিবর্তিত হচ্ছে, এই পরিবর্তন দেখে অপর বিন্দুটা বলে দেবো। ঠিক আছে, তাহলে 1 থেকে 2 বাড়ছে না কমছে? বাড়ছে। তো বাড়লে কি করা লাগে? যোগ করা লাগে। আমি কত যোগ করব? 1 থেকে 2 বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে ভাই? 1 বাড়ছে। 1 থেকে 1 বাইরে কত হয়েছে? 2 হয়েছে। তাহলে 2 থেকে 1 বাইরে কত হবে? 3। ঠিক আছে, 2 থেকে 4 বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 2 বাড়ছে। বাড়লে কি? যোগ। তাহলে 4 থেকে কত বাড়বে? 2 বাড়বে। 4 থেকে 2 বাড়ে এটা কত হবে? 6। তাহলে অপর প্রান্ত বিন্দুর স্থান কত হবে? 3,6। এই শর্তটা বা এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করব? যখন আমি দেখব যে এই বিন্দুগুলোর পরিবর্তন, এই বিন্দুগুলোর চেঞ্জ একই অনুপাতে হইতেছে, একইভাবে হইতেছে। মানে যেহেতু এই সি বিন্দুটা আমার মধ্যবিন্দু, তার মানে এ থেকে সি এর পরিবর্তন যতটুকু, সি থেকে বি এর পরিবর্তন ঠিক ততটুকুই হবে। শুধুমাত্র এই সকল ক্ষেত্রে আমরা কি করতে পারবো? বাড়লে যোগ, কমলে বিয়োগ, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো বা এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারবো। আদারওয়াইজ অন্য কোথাও আমরা অ্যাপ্লাই করতে কিন্তু পারবো না। ওকে, তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা 3, 6 বের করে ফেলছি অপর প্রান্ত বিন্দু। আমাদের কোনো ফর্মুলা লেখা লাগে নাই, জাস্ট এটা মনে রেখে কিন্তু আমরা 3, 6টা বের করে ফেলছি, যে বাড়লে যোগ, কমলে বিয়োগ দুইটা মনে রাখছি। তাহলে আমরা কি করছি? অপর প্রান্ত বিন্দুটা বের করে ফেলছি। এই কন্ডিশনটা বা বাড়লে যোগ, কমলে বিয়োগ, এই ব্যাপারটা তোমরা লিখে রাখো, খাতায় নোট ডাউন করে রাখো। সামনে অনেক কিছুতে এই ব্যাপারটা লাগবে, অনেক কিছুতে এই ব্যাপারটা লাগবে, এবং খুব ইজিলি এই সিস্টেম দ্বারা আমরা অনেক কিছু সলভ করে ফেলবো। ওকে, তো আমাদের মধ্যবিন্দু নির্ণয় আমাদের কাজ শেষ। মধ্যবিন্দু রিলেটেড কী টাইপের কোশ্চিন আসতে পারে সেটাও আমরা দেখছি। এরপরে আমাদের আর কি, দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এগুলো তো আর দেখানোর সময় খুব কম, অলরেডি জানো। দুইটা বিন্দুর দূরত্ব কি? এ একটা বিন্দু, বি একটা বিন্দু। দূরত্ব হচ্ছে কি এইটা, যে ভাই ডি হচ্ছে দূরত্ব জানো কেমনে নির্ণয় করে? দূরত্ব কেমনে? √(x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এইভাবে জাস্ট দূরত্বটা নির্ণয় করা, দুইটা বিন্দুর দূরত্ব। দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি? √(x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এই দূরত্ব নির্ণয়ের সূত্র অনেক জায়গায় লাগবে, এটা অনেক আগে থেকে তোমরা জানো, তাই এটা নিয়ে আর বেশি কথা বলবো না। ঠিক আছে, ওকে।
এখন মধ্যবিন্দু শেষ, দূরত্ব নির্ণয় শেষ। আমরা এখন পড়ব বিভক্তিকরণ, অন্তবিভক্তিকরণ এবং বহিবিভক্তিকরণ। খুবই ইম্পর্টেন্ট, অন্তবিভক্তিকরণ এবং বহিবিভক্তিকরণ, অন্তবিভক্তি এবং বহিবিভক্তি এবং বহিবিভক্তি। ঠিক আছে, অন্তবিভক্তিকরণ এবং বহিবিভক্তিকরণ এই ব্যাপারটা পড়ব। প্রথমে পড়ব কি? প্রথমে পড়ব অন্তবিভক্তিকরণ, অন্তবিভক্তিকরণ, অন্তবিভক্তিকরণ। ওকে, একটা সরলরেখা আছে, সরলরেখার দুইটা প্রান্তবিন্দু এ আর বি। এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি এর স্থানাঙ্ক কত হচ্ছে x2 y2। আরেকটা বিন্দু নিলাম আমি সি, যার স্থানাঙ্ক দিলাম xy। এখন ব্যাপারটা বুঝো, ব্যাপারটা কি বলতেছে এটা একটু বোঝার ট্রাই করো। আমি বলতেছি কি, সি বিন্দুটি এ আর বি বিন্দুকে, সি বিন্দুটি এ আর বি বিন্দুকে কি করছে? অন্তবিভক্তিকরণ করছে। অন্ত মানে কি? অন্ত মানে ভেতর থেকে বা মাঝখান থেকে, এটা না, অন্ত মানে ভেতর থেকে বা মাঝখান থেকে। আমি আবার বলি, সি বিন্দুটি এ বি বিন্দুকে বা এ বি বিন্দুগামী সরল রেখাকে কি করছে? অন্তবিভক্তিকরণ করছে। কি করছে? অন্তবিভক্তিকরণ, মাঝখান থেকে বিভক্তি করছে। কোন বিন্দুটা? সি বিন্দুটি। তার মানে আমি সি বিন্দুকে বলতে পারি অন্তবিভক্তিকারক বিন্দু বা অন্তবিভক্তিকরণ বিন্দু। কোন বিন্দু? সি বিন্দু। কারণ সি বিন্দুটা এ আর বি বিন্দুগামী যে সরলরেখা আছে তারা কি করছে? মাঝখান থেকে অন্তবিভক্তিকরণ করছে, মাঝখান থেকে ভাগ করে ফেলছে। এখন এই যে ভাগ করছে, ভাগ করবে কেমনে? ভাগ করবে একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করবে, একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করতে পারে। কেমন অনুপাত? মনে করে এতটুকু হচ্ছে m1, এতটুকু কত? m2। এই m1 m2 অনুপাতে কি করছে? সি বিন্দুটি এ আর বি বিন্দুগামী সরলরেখা কি করছে? অন্তবিভক্তিকরণ করছে। ঠিক আছে, তাহলে আবার বলি ব্যাপারটা একটু দেখো, যে এ বি বিন্দুগামী সরলরেখাকে সি বিন্দুটি m1 m2 অনুপাতে কি করছে? অন্তবিভক্তিকরণ করছে। যদি এই কাজটা করে থাকে, এই কন্ডিশনটা করে থাকে, তাহলে আমাকে বের করতে বলবে কি, এই যে আমার মধ্যবিন্দু ছিল, এই যে আমার অন্তবিভক্তিকরণ বিন্দু ছিল সি বিন্দু, এই সি বিন্দুর স্থানাঙ্ক তারা বের করতে বলবে। তারা আমাকে কি বলবে? এই সি বিন্দুর স্থানাঙ্কটা কত সেটা আমাকে বের করতে বলবে। ঠিক আছে, তো এটার জন্য কি করে তোমরা অনেকেই কি করো? ফর্মুলাটা মুখস্থ রাখো। তো আমরা ফর্মুলা মুখস্থ রাখবো না, আমরা খুব ইজিলি এটা, হ্যাঁ, ইন্টারনাল ডিভিশন এটা আমরা কি করব? খুব ইজিলি ফর্মুলা না মনে রেখেই অন্তবিভক্তিকরণের ফর্মুলাটা আমরা দেখে করব। আমরা একদম মনে রাখবো না, মনে রাখতে গেলেই কিন্তু ধরা খাবো। তো খেয়াল করো, আমাকে বের করতে হবে কি, আমাকে ভাই এই পাশের প্রান্তবিন্দু আমাকে দেওয়া আছে, দুই পাশের প্রান্তবিন্দুটা আমাকে দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে? অন্তবিভক্তিকরণ বিন্দু মানে সি বিন্দুটা বের করতে হবে। আর সি বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স আর ওয়াই। তার মানে আলটিমেটলি আমাকে বের করতে হবে এক্স এবং আলটিমেটলি বের করতে হবে কত? ওয়াই। এই এক্স আর ওয়াই আমাকে বের করতে বলবে। ঠিক আছে, তো এক্স আর ওয়াই আমরা বের করব। তো খেয়াল করো, আমরা কি কেসটা পড়তেছি? এই কেসটা পড়তেছি অন্তবিভক্তিকরণ। আর এই অন্তবিভক্তিকরণ কিন্তু আজীবন, খেয়াল রাখবা, জাস্ট একটা জিনিস মনে রাখো যে অন্তবিভক্তিকরণের ক্ষেত্রে আজীবন যা কিছু থাকবে সব কি হবে? পজিটিভ হবে। সব পজিটিভ হবে, সব কিছু আমরা পজিটিভ লিখব। ফর্মুলাতে ভিতরে যা কিছু থাকবে সব কি হবে? পজিটিভ হবে। কার জন্য? অন্তবিভক্তিকরণের জন্য। ঠিক আছে, তো খেয়াল করো, প্রথমে আমরা বের করি এক্স এর স্থানাঙ্কটা বের করি, এই এক্সটা বের করি, তারপরে ওয়াইটা ইজিলি বের করতে পারবো। তো এক্সটা কেমনে বের করবো? যেহেতু আমাকে বলছে অন্তবিভক্তিকরণ, আর আমি বলছি অন্তবিভক্তিকরণে সবসময় কি হবে? পজিটিভ হবে বা প্লাস হবে। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে দুইটা অনুপাত ছিল m1 m2, আমি লিখলাম m1 প্লাস m2। নিচে সব জায়গায় কি হবে? m1 প্লাস m2। চোখ বন্ধ করে লেখো। এখন ওপরে কিছু একটা থাকে, এটা নিয়ে অনেকের সমস্যা। ওপরে কিছু একটা থাকে, এটা নিয়ে আমাদের অনেকের সমস্যা। তো এই সমস্যাটাকে আমরা সমাধান করব। আসো, আমরা এটা মনে রাখবা, যখন তুমি m1 নিবা, ওপরে যখন কি লিখবা? m1। তো m1 এর বিপরীতে x এর কি আছে? খেয়াল করো তো, m1 এর বিপরীতে x এর কি আছে? x2 না? যখন m1 নিছো, m1 এর বিপরীতে x এর যে আছে তার সাথে গুণ করে দাও। m1 এর বিপরীতে আছে x2, তার মানে m1 যখন নিছো তখন কার সাথে গুণ করে দাও? x2 এর সাথে গুণ করে দাও। আবার যখন m2 নিবা, তখন কি করবা? m2 এর বিপরীতে x এর কি আছে? x1 না? x1 এর সাথে গুণ করে দাও। যখন m2 নিছো, m2 এর বিপরীতে আছে x1, এটার সাথে গুণ করে দাও। আর অন্তবিভক্তিকরণের জন্য আজীবন কি বলছি? সব জায়গায় আমার পজিটিভ হবে। তার মানে এই জায়গায় পজিটিভ, এই জায়গায় পজিটিভ, x বের করা শেষ। ঠিক আছে, এখন m1 m2 তুমি যেটা খুশি সেটা নাও, কোনো সমস্যা নেই। জাস্ট যখন m1 বসাবা তখন দেখবা বিপরীত পাশে x এর কি আছে। আবার যখন m2 নিবা তখন দেখবা যে বিপরীত পাশে x এর কি আছে, তার সাথে কি করে দেবা? গুণ করে দেবা, দিয়ে জাস্ট যোগ করে দেবা। তাহলে জাস্ট আমাদের অন্তবিভক্তিকরণের যে xটা আছে বা x এর স্থানাঙ্ক আমরা বের করে ফেলতে হবে। একইভাবে আমরা y এর ফর্মুলা বের করবো বা y এর স্থানাঙ্ক বের করে ফেলবো। কীভাবে বের করবো? এখন তো বুঝতেই পারতেছো যে প্রথমে যদি ভাই আমি m1 নিই, তাহলে m1 এর বিপরীতে কে আছে? যেহেতু আমি y নিয়ে কাজ করতে, শুধু এখানে তো y থাকবে, এখানে তো x আমার কনসিডার করার কোনো কারণ নাই, আমরা x এ কনসিডার করবোই না।
তাহলে প্রথমে আমি কি বের করতেছি, ওয়াই বের করতেছি। তো ওয়াই যখন বের করতেছি প্রথমে কি নিলাম, M1 নিলাম। আমি চাইলে M2 নিতে পারতাম, কোনো সমস্যা নেই। আমি M1 নিলাম, M1 প্রথমে আছে তাই আমি M1 নিলাম। তো M1 যখন নিছি তখন M1 এর বিপরীতে কি আছে, ওয়াই এর কি আছে, Y2। তার মানে M1 এর সাথে কত লিখছি, Y2। সূত্রের কি একটা প্লাস। যখন M2 নিব তখন এর বিপরীতে কি আছে, Y এর Y1। আর নিচে কি হয় জানো, নিচে সব জায়গায় M1 প্লাস M2, নিচে সব জায়গায় কত, M1 প্লাস M2। এই টাইপটা যদি মনে থাকে বা এই সিস্টেমটা মনে থাকে, অন্তর্বিভক্তিকরণের ফর্মুলাগুলো আর কোনো দিন সারা জীবনেও মুখস্থ করতে হবে না। সারা জীবনেও আমাদের এটা মুখস্থ করতে হবে না, আমরা এটা দেখে দেখে বলতে পারবো অন্তর্বিভক্তিকরণ ব্যাপারটা কি। আর যদি বহিঃবিভক্তিকরণ থাকে, খেয়াল করে এখান থেকেই ব্যাপারটা বোঝাই দিই। বহিঃবিভক্তিকরণ যদি লেখা থাকে, বহিঃবিভক্তিকরণ আমার অন্তর্বিভক্তিকরণে কী হবে, অন্তর্বিভক্তিকরণ পজিটিভ হবে। আমাকে যদি বহিঃবিভক্তিকরণ লেখা থাকে, বহিঃবিভক্তিকরণ এটা যদি আমাকে কোথাও লেখা থাকে তাহলে আমি কি করব, অন্তর্বিভক্তিকরণের প্লাস, বহিঃবিভক্তিকরণে মাইনাস। বহিঃবিভক্তিকরণে কি থাকবে, নেগেটিভ চিহ্ন থাকবে বা মাইনাস চিহ্ন থাকবে। তার মানে যেই যেই জায়গায় অন্তর্বিভক্তিকরণের প্লাস ছিল ওই প্রত্যেক জায়গায় এখন কি হয়ে যাবে, একটা নেগেটিভ চিহ্ন বা মাইনাস হয়ে যাবে। তার মানে বহিঃবিভক্তিকরণে যদি আমি এক্স আর ওয়াই এর ফর্মুলা বের করতে চাই তাহলে আমি কি করবো, এই প্লাসের জায়গায় জাস্ট খালি মাইনাস 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 বসাই দেবো, কাজ শেষ। আর সব প্রসেস কি আমার সেম, সব প্রসেস সেম। আশা করি বুঝতে পারছি। একটু কমেন্ট করে জানাও বুঝছো কিনা, একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে যদি কোশ্চিন আসে আশা করি আমরা সলভ করতে পারবো, আশা করি খুব ইজিলি সলভ করতে পারবো যে কোনো কোশ্চিন আসলো, ঠিক আছে। একটা কোশ্চেন, ছোট্ট একটা কোশ্চেন সলভ করে ফেলি, ছোট্ট একটা কোশ্চেন সলভ করে ফেলি। আমাকে দুটো বিন্দু দিচ্ছে 1,4 আর একটা কত 9,12, দুটো প্রান্তবিন্দু দিচ্ছে। দুটো প্রান্তবিন্দু দিয়ে বলছে যে কোনো একটা বিন্দু, ধরলাম সি একটা বিন্দু, এই দুই বিন্দুগামী সরলরেখাকে 3:5 অনুপাতে কী করছে, অন্তর্বিভক্তিকরণ করছে। 3:5 অনুপাতে কী করছে, অন্তর্বিভক্তিকরণ করছে। তখন আমাকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করতে বলছে। তো এখন তোমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে পারবো না, বের করতে হবে একটা ভ্যালু বের করে দিই, বাকি পরেরটা তোমরা বের করবো। যদি এক্স এর বের করো, কী বিভক্তিকরণ করছে, অন্তর্বিভক্তিকরণ করছে। আর অন্তর্বিভক্তিকরণ করলে তো ভাই সব পজিটিভ হয়, এটা তো আপনি বলছেন যে সব পজিটিভ, এটা আসলে তার মানে আমার সব কিছু কী করতে হবে, পজিটিভ রাখতে হবে। তো ভালো কথা। প্রথম কাজ কি, নিচে কী ছিল, M1 প্লাস M2 লিখে ফেলাম। 3 + 5 কত 8, 3 + 5, আচ্ছা ভাঙিয়ে লিখি অনেকে যদি না বুঝে। 3 + 5 M1 প্লাস M2। এরপরে কাজ কি ভাই, যখন আমি M1 নিব আমি কী বের করতেছি, এক্স। তার মানে এখন কি কনসিডার করবো, শুধুমাত্র এক্সের যে স্থানাঙ্কগুলো আছে সেগুলো কনসিডার করবো। তো প্রথমে কে ছিল 3, এক্সের স্থানাঙ্ক প্রথমে ছিল 3। যখন এক্সের এই পাশে স্থানাঙ্ক নিছি, গুণ করবো কার সাথে, সরি আমি যখন M1 যখন নিছি বা একটা অনুপাত নিছি, 3 একটা অনুপাত নিছি, আমি কার সাথে গুণ করবো, এক্সের অপর পাশে, এক্সের যে স্থানাঙ্ক আছে তার সাথে। অপর পাশে এক্সের কি আছে, 9, মাঝখানে সূত্রের প্লাস। আমরা যখন 5 নিব কার সাথে গুণ করবো, 1। তার আনসার কত, এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই আনসার। একইভাবে ওয়াই যখন নিব, যখন 3 নিব, 3-এর বিপরীত পাশে ওয়াই এর কি আছে তার সাথে গুণ করবো। যখন 5 নিব, 5-এর বিপরীত পাশে ওয়াই এর কি আছে তার সাথে গুণ করবো। আর নিচে কত, 3 + 5। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আনসার। এটা কয়েকটা ইউনিভার্সিটিতে আসা ম্যাথ। এক্সটার্নাল ডিভিশনে কি বড়টার মান M1 ধরবো, এরকম কোনো সিস্টেম নাই। বড়টার মানে কোনো কখনো তোমার M1 এই টাইপের ধরতে হবে না। তুমি কি করবা, তোমাকে ম্যাথ যেমনি বলে দেওয়া থাকবে তুমি এমনিই সাজাবা, ঠিক আছে। ছোট বড় কোনো ফ্যাক্ট না, তোমাকে যেইভাবে কোশ্চিনে বলে দেওয়া থাকবে, তোমাকে যে প্রথমে যদি 3 দেওয়া থাকে, মনে করো তোমাকে প্রথমে দেওয়া আছে 3:5 এই টাইপের, তো তুমি এটারে M1 ধরবা, এটারে M2 ধরবা, তাহলে দেখবে ইজিলি ম্যাথটা, বিশেষ করে বহিঃবিভক্তিকরণের জন্য অনেকে ঝামেলায় পড়ে। তো যদি এরকম দেওয়া থাকে যে অনেকে ভাবে যে ভাই বড়টা মনে হয় 5, তার মানে বড়টা হচ্ছে যে আমি M1 ধরি, না এরকম দরকার নেই। যদি তোমাকে 3:5 তারা বলে দেয় তাহলে তুমি প্রথমটারে M1 ধরো, পরেরটারে M2 ধরবা, তাহলে দেখবে ম্যাথগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন এই জায়গা থেকে আরেকটা ব্যাপার আছে খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের শিখতে হবে। অক্ষদ্বয়কে কি অনুপাতে বিভক্ত করবে,
অক্ষদ্বয়কে কি অনুপাতে বিভক্ত করে, কে বিভক্ত করে, একটা সরলরেখা অক্ষদ্বয়কে কি অনুপাতে বিভক্ত করে সেটা আমরা পড়াশোনা করব। ঠিক আছে, তো এটা আমার ছিল এক্স অক্ষ, এটা কত কি ছিল ওয়াই অক্ষ, তার মানে একটা সরলরেখা টানলাম এটা। এখন এই সরলরেখাটা খেয়াল করো, এই সরলরেখাটা এক্স অক্ষকে ছেদ করছে, এই সরলরেখাটা ওয়াই অক্ষকে ছেদ করছে, এক্স আর ওয়াই দুই অক্ষকে ছেদ করছে। তো আমাকে কোশ্চেন করবে যে এই সরলরেখাটা এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করলো, বা আমাকে বলবে এই সরলরেখাটা ওয়াই অক্ষকে কি অনুপাতে বিভক্ত করলো। ঠিক আছে, কি অনুপাতে বিভক্ত করলো সেটা আমাকে তারা বের করতে বলবে। তো সেটা যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা কেমনে বের করব সেটা আসলে দেখি। তো প্রথমে আমাদের কি কেস, প্রথমে আমাকে যদি আমি দেখি এক্স অক্ষকে একটা সরলরেখা কি অনুপাতে বিভক্ত করবে। ঠিক আছে, এক্স অক্ষের জন্য প্রথম কেসটা আমরা কোন অক্ষের জন্য, এক্স অক্ষ, এক্স অক্ষের জন্য। ঠিক আছে, তো এক্স অক্ষের জন্য তার মানে চিত্রটা কেমন হবে, চিত্রটা তুমি এখন বলে ফেলতে পারবা যে ভাই যেহেতু একটা সরলরেখা কোন অক্ষকে ছেদ করছে, এক্স অক্ষকে ছেদ করছে, ওয়াই অক্ষ কনসিডার করবো না, শুধু এক্স অক্ষ করবো। তা মনে করলাম এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। ঠিক আছে, কোন অক্ষকে ছেদ করছে, এক্স অক্ষকে ছেদ করছে, এক্স অক্ষকে ছেদ করে। এখন আমাকে বের করতে বলছে কি অনুপাত, অনুপাত বলতে এতটুকু আর এতটুকু, এই M1 আর M2 ছিল, এই M1 M2 আমাকে কি করতে বলছে, বের করতে বলছে। তার মানে এটা M1, এটা আমি M2 ধরে নিলাম, তার মানে M1 M2 কত বা M1:M2 কত সেটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথের জন্য অনেকে অনেক রকমের অনুসিদ্ধান্ত হ্যান ত্যান অনেক কিছু মনে রাখে। তো আমরা এত কিছু মনে রাখবো না, আমরা কি মনে রাখবো যে ভাই এই যে বিন্দুটা এক্স অক্ষকে ছেদ করছে, এক্স অক্ষের উপরে এই বিন্দুর স্থানাঙ্ক কত বলতে পারবা কেউ? এক্স অক্ষের উপরে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক কত, কোনো একটা বিন্দুর, খেয়াল করো এই বিন্দুর এক্সের কোনো একটা মান আছে, এক্সের কিছু না কিছু মান আছে, কারণ তুমি এটা কী ছিল 0 0, এখান থেকে যদি তুমি এই বিন্দু যাও তাহলে কত 1 2 3 4, 4 ঘর গেলে মনে করো তুমি এই বিন্দুতে পৌঁছাইলা। ঠিক আছে, তার মানে এটা কি চারটা কার ভ্যালু ছিল, চারটা হচ্ছে এক্সের ভ্যালু ছিল, তার মানে এক্সের কোনো না কোনো ভ্যালু আছে। কিন্তু এই বিন্দুতে ওয়াই এর ভ্যালুটা কত, খেয়াল করো তো ওয়াই এর ভ্যালুটা কিন্তু 0, জিরোটা ওয়ার ভ্যালুটা, ওয়াই এর ভ্যালুটা কি 0, কারণ ওয়াই এর এখানে কোনো ভ্যালু নাই। ঠিক আছে, তার মানে আমি এটা বলতে পারি যে এক্স অক্ষের ওপরে যখন কোনো বিন্দু আমাকে বলবে যে এক্স অক্ষের ওপরে কোনো বিন্দু আছে, তার মানে সেই বিন্দুর আমি এক্সের স্থানাঙ্ক যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে, সেটা আমরা বলতে পারবো না। কিন্তু আমি একটা জিনিস বলতে পারবো যে এই এক্স অক্ষের উপরে ওয়াই এর স্থানাঙ্ক 100% কত হবে, 0 হবে। এক্স অক্ষের উপরে ওয়াই এর স্থানাঙ্ক কত হবে, 100% 0 হবে। তার মানে এই যে এক্স অক্ষকে ছেদ করছে, এই সরলরেখাটা এক্স অক্ষকে যখন ছেদ করছে, তার মানে আমি বলতে পারি যে এই যে বিন্দুটা আছে বা ছেদকারী যে বিন্দুটা আছে, এই বিন্দুতে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু কত 0, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। তো এই টাইপের ম্যাথ যখন আমরা সলভ করব সবসময় আমরা একটা জিনিস মনে রাখবো যে জানা ভ্যালু নিয়ে কাজ করব। কী নিয়ে কাজ করব, জানা ভ্যালু নিয়ে কাজ করব, বা নোন যে ভ্যালুগুলো থাকবে সেই নোন ভ্যালু নিয়ে কাজ করব আমরা। ঠিক আছে, অজানা ভ্যালু নিয়ে কাজ করে মানে যারা অজানা ভ্যালু নিয়ে কাজ করে আসলে লাভ কি, অজানা ভ্যালু নিয়ে কাজ করলে আমাদের উদ্দেশ্যই থাকে যে আমাদের যে অজানা ভ্যালুগুলো আছে সেগুলো বের করা। সেই উদ্দেশ্য সফল করতে গেলে কি করতে হবে, অবশ্যই আমার নোন ভ্যালু নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এই জন্য আমাদের কি মনে রাখবো, জাস্ট যে আমরা জানা যে ভ্যালুগুলো, যে ভ্যালুগুলো আমরা জানি, যে ভ্যালুগুলো আমাদের সামনে আছে, সেই ভ্যালুগুলো নিয়ে আমরা কি করব, কাজ করব, অন্যদিকে তাকাবোই না। ঠিক আছে, তো এটা হচ্ছে যে এই এক্স অক্ষকে যখন একটা সরলরেখা ছেদ করবে, এই ছেদ বিন্দুতে ওয়াই এর ভ্যালু কত 0, ওয়াই এর ভ্যালু কত হবে 100% 0 হবে। এটা আমরা অলরেডি বুঝে ফেলছি যে ওয়াই এর ভ্যালুটা 0 হবে। আর যেহেতু ওয়াই এর ভ্যালুটা জানি, তার মানে আমি কি নিয়ে কাজ করব, অবশ্যই ওয়াই এর ভ্যালু নিয়ে কাজ করব। ঠিক আছে, একটা এক্সাম্পল নিই, একটা এক্সাম্পল নিলে এটা খুব ইজিলি, খুবই সহজভাবে বুঝতে পারবো। একটা এক্সাম্পল নিই, কেমন এক্সাম্পল, আমাদের এইরকম ম্যাথই আসবে, জাস্ট আমাদের তারা এত সুন্দর চিত্র দিয়ে বলে দিবে না, তারা আমাকে কি করবে, তারা আমাকে কি করবে, তারা আমাকে বাংলায় বলে দেবে, আমাদের চিত্র আগাইতে হবে। ঠিক আছে, তো মনে করো এই বিন্দুর স্থানাঙ্ক তারা বলছে 2,1, কত 2,1। ওকে, ভালো কথা। আমার এই বিন্দুর স্থানাঙ্ক বলছে 3,-2, 3,-2। ঠিক আছে, আমাকে বলছে যে এই এটা বললাম মনে করো এই বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আমাকে বলছে এই বি বিন্দুগামী সরলরেখাটি এটা কোন অক্ষ, এক্স অক্ষকে কি অনুপাতে অন্তবিভক্ত বা কি অনুপাতে বিভক্ত করে, কি অনুপাতে বিভক্ত করে, অ্যাকচুয়ালি সেটা আমাকে বলবে। তার মানে আমার কোশ্চিনটা কি, কোশ্চিনটা হচ্ছে যে এ বি বিন্দুগামী সরলরেখা, এ বি বিন্দু সরলরেখা, বিন্দুগামী রেখা এক্স অক্ষকে, কোন অক্ষকে, এ এক্স অক্ষকে, এটাকে মার্ক করে রাখো, এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে, কি অনুপাতে বিভক্ত করে। ওকে, কি অনুপাতে বিভক্ত করে সেটা আমাকে বের করতে বলছে। এটা আমার কোশ্চেন দেওয়া থাকবে, আমি জাস্ট সেখান থেকে কী করলাম, চিত্রটা আঁকাইলাম। ওকে, এখন
আমি এই চিত্রটা আঁকায় ফেলছি, এখন একটা ইনফরমেশন আমি জানি, আমি বলতে পারবো যে ভাই এই যে এক্স অক্ষকে যে বিন্দু সেট করছে এই বিন্দুতে এক্সের একটা ভ্যালু আছে, আমি জানি এক্সের একটা ভ্যালু অবশ্যই থাকবে, কিছু না কিছু থাকবে, কিন্তু আমি স্পেসিফিক ভ্যালুটা জানি না। কিন্তু ওয়াইয়ের ভ্যালু যে স্পেসিফিকলি 0 এটা আমি জানি, বলতে পারবো যে ওয়াইয়ের ভ্যালুটা 0। অ্যাকচুয়ালি আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে এই M1, আমাকে বের করতে বলছে এই M2, এই M1 আর M2 অনুপাতটা আমাকে বের করতে হবে, এটা আমাকে বের করতে বলছে। তো আমি কি বলছি যে সবসময় আমরা কি করব, জানা ভ্যালু নিয়ে কাজ করব। আমরা কি করব, জানা ভ্যালু নিয়ে কাজ করব। তো আমি এই বিন্দুতে কোথায় এক্স অক্ষের উপরে এই বিন্দুর স্থানাঙ্কতে আমি ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু জানি, ওয়াইয়ের ভ্যালুটা কত 0, তার মানে আমি অবশ্যই ওয়াইয়ের ভ্যালু নিয়ে কাজ করব। আমি কি করব, ওয়াইয়ের ভ্যালু নিয়ে কাজ করব। এখন খেয়াল করো এই যে ফরম্যাটটা আমি এখানে উল্টা করে আঁকাইছি, এটারে মনে করো আমি এখান থেকে বের করে নিয়ে আসলাম, এটারে বের করে নিয়ে আসলে এটা সোজা করব। তাহলে সোজা যদি করি তাহলে মনে করি এটা হচ্ছে এ বিন্দু, এটা কত বি বিন্দু, তাহলে এ বিন্দুটা কত, এ বিন্দু হচ্ছে 2,1, যেটা ছিল এ বিন্দু, এটারে জাস্ট এই রেখাটারে জাস্ট আমার একটু কোনাকুনি ছিল, এটা আমি কী করতেছি, সোজা করতেছি। তো এটা ছিল আমার এ, এটা ছিল বি, তাহলে এটা ছিল আমার কি বি, এই বি বিন্দুর স্থান কত ছিল 3,-2, ঠিক আছে। আমার আরেকটা বিন্দু ছিল এক্স অক্ষের উপরে, তো এক্স অক্ষের উপরে বিন্দুটা ধরলাম এইরকম পজিশনে, এক্স অক্ষের উপরে এরকম পজিশনে একটা বিন্দু ছিল। তো এটা কত ছিল আমার, এটা ছিল আমার M1, এটা কত ছিল M1, এটা কত ছিল, এটা ছিল হচ্ছে M2, এটা M1 এটা M2, আর এই বিন্দুটা কত ছিল x,0, ঠিক আছে। এখন দেখো এই যে ফরম্যাটটা আমি জাস্ট ড্র করলাম বা এই ফরম্যাটটা যে আঁকাইলাম, এটা দেখা তো তোমার একটু আগে যেটা আমরা শিখলাম অন্তবিভক্তিকরণ, একদম সেম লাগতেছে না, একেবারে অন্তবিভক্তিকরণের মতো লাগতেছে না যে ভাই এটাই তো অন্তবিভক্তিকরণ। হ্যাঁ, এটা কিন্তু অন্তবিভক্তিকরণ, এবং অন্তবিভক্তিকরণের ফর্মুলা দিয়ে আমি এটা সলভ করে ফেলবো। কিভাবে আমরা সলভ করব, যে ভাই এখানে এক্সের ভ্যালু আমি জানি না, এক্সের স্পেসিফিক ভ্যালু জানি না, এক্সের ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, কিন্তু আমি শিওর, আমি 100% শিওর যে ওয়াইয়ের ভ্যালুটা 0। আর আমি বলছি এই টাইপের ম্যাথ যখন সলভ করবো তখন আমরা কি করব, অবশ্যই জানা ভ্যালু নিয়ে কাজ করব। তাহলে জানা ভ্যালুটা কি, জানা ভ্যালু হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। তার মানে আমি চোখ বন্ধ করে আর এক্সের ভ্যালুর দিকে যাবই না, আমি লিখবো ওয়াই ইকুয়াল টু কিছু একটা লিখবো, ওয়াইয়ের ভ্যালু। তার মানে অন্তবিভক্তিকরণের সূত্র থেকে আমি কিন্তু এক্স আর ওয়াই দুইটার ভ্যালু বের করা জানি, তার মানে এখান থেকে আমি এক্সের ভ্যালু বের করতে পারি, ওয়াইয়ের ভ্যালু বের করতে পারি। কিন্তু এক্সেরটা কেন বের করতেছি না, কারণ আমি এক্সের ভ্যালুটা জানি না, এক্সের স্পেসিফিক ভ্যালু জানি না, ঠিক আছে। এই কারণে আমি ওয়াইয়ের যেহেতু ভ্যালু জানি তাই ওয়াইটা নিয়ে কাজ করতেছি। তাহলে তুমি ওয়াই ইকুয়াল টু কী লিখবা, যখন M1 নিবা, M1 এর বিপরীত পাশে ওয়াইয়ের কি আছে -2 দ্বারা M1 রে গুণ করো। অন্তবিভক্তিকরণে কী ছিল, মাঝখানে প্লাস, যখন আমি M2 নিব তখন M2 এর বিপরীত পাশে ওয়াইয়ের কত আছে 1 দ্বারা গুণ করো, আর নিচে কি ছিল M1 প্লাস M2, লিখে দাও M1 প্লাস M2, এটাই তো ছিল আমার অন্তবিভক্তিকরণের ফর্মুলা। ওকে, এখন জাস্ট ক্যালকুলেশন করো, ওয়াইয়ের ভ্যালুটা কত, ওয়াইয়ের ভ্যালুটা 0 ইকুয়াল টু, এটা জাস্ট করলাম -2M1 প্লাস M2 ডিভাইডেড বাই কত, M1 প্লাস M2, তাই না, M1 প্লাস M2। তাহলে এটা ইকুয়ালটা তুমি কি লিখতে পারবা, খেয়াল করো, M1 M2 ইন্টু 0, তাহলে তুমি লিখতে পারো -2M1 প্লাস M2 ইকুয়াল টু 0, এটা লিখতে পারো না, এটা কিন্তু লিখতে পারো। এখন এখান থেকে কি তুমি আনসারটা বের করতে পারবো না, আশা করি খুব ইজিলি আনসারটা বের করতে পারবা। এখান থেকে তুমি কি করবা, যে 2M1 ইকুয়াল টু কত M2, বা তুমি লিখবা M1 ডিভাইডেড বাই M2 ইকুয়াল টু 1/2, কত 1/2, M1 ডিভাইডেড বাই M2 ইকুয়াল টু কত 1/2। তার মানে M1 এর ভ্যালুটা কত, M1 হচ্ছে 1, M2টা কত 2, এটা হচ্ছে 1, এটা কত 2। তার মানে আমার কি অনুপাতে বিভক্ত করছে, 1:2 অনুপাতে বিভক্ত করছে, 1:2 অনুপাতে বিভক্ত করছে। তারপর অনুপাতটা কত 1:2। ওকে, তার মানে আমার সবসময় উদ্দেশ্য থাকবে একটাই, যে সবসময় জানা ভ্যালু নিয়ে কাজ করব, অজানা ভ্যালু নিয়ে কাজ করব না, অজানা ভ্যালুর ধারে কাছে যাব না, ঠিক আছে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এটা কোন অক্ষের জন্য ছিল, এটা যদি আমাকে বলে এক্স অক্ষ। এখন এই সেম ম্যাথটাই যদি আমাকে বলতো ওয়াই অক্ষের জন্য, এই সেম জিনিসই যদি আমাকে বলতো ওয়াই অক্ষের জন্য, তখন আমি কি করতাম, এটা যদি বুঝে থাকো তাহলে ওয়াই অক্ষটা কোনো ব্যাপার না, এটা বুঝতে পারলে ওয়াই অক্ষ খুব ইজিলি বুঝতে পারবা, খুবই ইজিলি বুঝতে পারবো ওয়াই অক্ষটা। ওয়াই অক্ষটা কী ছিল, ওয়াই অক্ষের জন্য কাহিনীটা কী হবে, একটা সরলরেখা কোন অক্ষকে ছেদ করছে, ওয়াই অক্ষকে ছেদ করছে, তার মানে এই টাইপের ওয়াই অক্ষকে ছেদ করছে। এখন দেখো তো ওয়াই অক্ষের ছেদ বিন্দু কোনটা, এইটা। এখন এই বিন্দুতে তুমি কার ভ্যালু জানো, তুমি বলবো যে ভাই এই বিন্দুতে আমি ওয়াই এর যে কোনো ভ্যালু হইতে পারে, কিন্তু এক্স এর ভ্যালু 0, এটা আমি জানি, এক্স এর ভ্যালু কি 0 জানি। তার মানে আমি বলছি এই টাইপের ম্যাথের জন্য আমরা সবসময় কী করবো, জানা ভ্যালু নিয়ে কাজ করব। তার মানে আমি এই টাইপের যদি ওয়াই অক্ষ বলে, তাহলে আমি কি করব, এখানে যেমন ওয়াই এর ভ্যালু জানতাম, এই কারণে ওয়াই বের করছি, এখানে কার ভ্যালু জানি, এক্স এর ভ্যালু জানি, এই কারণে আমরা কী করবো, বের করবো, এক্স বের করবো, এক্সটা বের করব,
ঠিক আছে, যদি এক্স বের করি তাহলে আমরা ইজিলি এটা কি করতে পারবো, সলভ করতে পারবো। ওকে, এখন আশা করি বুঝতে পারছো এটা। এখন একটু সামনের দিকে আগাই, আর একটা ছোট্ট একটা দুইটা অক্ষকে বিভক্ত করতে সরল, একটা এক্স অক্ষকে আর একটা কোন অক্ষকে ওয়াই অক্ষকে। তখন আমাদের কি কি কন্ডিশন আমরা দেখলাম, এই দুইটা টাইপের জন্য দেখলাম। তবে এটার জন্য আমাদের আরেকটা কাজ করব, ছোট্ট একটা কাজ করব, ঠিক আছে। সেই কাজটা কি, সেই কাজটা হচ্ছে খেয়াল করো, এটার জন্য এখন আমরা শর্টকাট শিখবো, ঠিক আছে। যে আমরা তো ভাই অনেক বড় করে করলাম, এটা তো সবসময় তো আমাদের এমসিকিউতে যদি আসে তাহলে এত বড় করে করতে অনেকের সমস্যা হবে। যদি আহামরি বিশাল বড় না, তারপরে কি অনেকের প্রবলেম হবে, অনেকে মনে করবে যে ভাই এত বড় করে কেমনে করব, ঠিক আছে, এত বড় করে কেমনে কাজ করব। তো আমরা কি করবো, একটা শর্টকাট শিখবো। কি শর্টকাট শিখবো সেটা একটু দেখে নিই। আমাকে যখন বলবে এক্স অক্ষকে কোনো একটা বিন্দুগামী রেখা কি করছে, এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করছে সেটা বের করতে বলবে, তখন আমি বলবো যে এক্স অক্ষের জন্য, প্রথম কেসটা কি, এক্স অক্ষের জন্য, এক্স অক্ষের জন্য, এক্স অক্ষের জন্য ফর্মুলাটা কি বা আমার শর্টকাটটা কি, ফর্মুলাটা হচ্ছে সামনে আজীবন একটা মাইনাস রাখবো, সামনে আজীবন একটা মাইনাস রাখবো, সামনে আজীবন একটা মাইনাস রাখবো, মাইনাস রাখার পর লিখবো, ঠিক আছে। এক্স অক্ষের জন্য তাহলে কী হবে, সামনে আজীবন একটা মাইনাস রাখবো, তাহলে এক্স অক্ষের জন্য আমরা এক্স অক্ষ নিয়ে যখন কাজ করব তখন এক্সকে বাদ দিয়ে আমরা কি করছি, ওয়াই নিয়ে কাজ করছি না, ওয়াই নিয়ে কাজ করছে, তার মানে এখানে আমরা কি করবো, ওয়াই নিয়ে কাজ করবো। ওয়াই নিয়ে কেমনে কাজ করবো, উপরে লিখবো y1, নিচে লিখবো কত, y2, এটাই আমার শর্টকাট ফর্মুলা, ঠিক আছে। একইভাবে যদি আমাকে ওয়াই অক্ষের কথা বলে, তাহলে ওয়াই অক্ষের জন্য শর্টকাটটা কী হবে, ওয়াই অক্ষের জন্য শর্টকাটটা কী হবে, সামনে আজীবন একটা সূত্রের মাইনাস রেখে দেবো, সামনে আজীবন একটা সূত্রের মাইনাস রেখে দেবো। এবং ওয়াই অক্ষ নিয়ে যখন কাজ করব তখন আমি বলছি ওয়াই অক্ষে কার ভ্যালু জানি, এক্স এর ভ্যালু জানি, আমরা বলছি সবসময় জানা ভ্যালু নিয়ে কাজ করব, তাহলে এখানে লিখবো x1, নিচে লিখবো কত, x2, তাহলে আমরা কি ইজিলি কি করতে পারবো, এটা বের করতে পারবো। এখন মনে করো এটা টেস্ট করি যে অ্যাকচুয়ালি আমি যে শর্টকাটটা শিখলাম এটা অ্যাপ্লাই করা যাবে কিনা। লিখছে কি, এ বি বিন্দুগামী রেখা এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে সেটা আমাকে বের করতে বলছে। তো এর স্থানাঙ্ক কত ছিল 2,1, বি এর স্থানাঙ্ক কত ছিল 3,2, তাহলে এখানে কোন অক্ষের জন্য বলছে, এক্স অক্ষের জন্য বলছে। তো এক্স অক্ষের জন্য শর্টকাটটা কী ছিল, এক্স অক্ষের জন্য শর্টকাটটা কী ছিল, যে শর্টকাটটা ছিল ভাই সামনে আজীবন একটা মাইনাস থাকতো, ওপরে যেহেতু এক্স অক্ষের উপরে ওয়াই এর ভ্যালু জানি তার মানে ওয়াই নিয়ে কাজ করো, উপরে থাকতো y1, নিচে কী থাকতো y2, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, মাইনাস y1 এ যায় কত, খেয়াল করো তো, এটা কত x1, এটা কত y1, তার মানে কত 1। একইভাবে y2 কত, এটা x2, এটা কত y2, এটা কত -2, আর মাইনাসে মাইনাসে কত প্লাস, তার মানে কত 1/2, কত হচ্ছে 1/2। আর আমরা আমাদের ম্যাথ একদম প্রপার ওয়েতে সলভ করে কত পাইছিলাম 1/2, আর এই আমরা যদি শর্টকাটে অ্যাপ্লাই করতে চাই তাহলে কত পাবো 1/2। তার মানে অন্তর্বিভক্তিকরণ বললে আমাকে এক্স অক্ষ বললে আমি y1/y2 এর সামনে আজীবন একটা মাইনাস রাখবো, আমাকে যদি y অক্ষ বলে তাহলে সামনে আজীবন একটা মাইনাস x1/x2, এটা করলেই এটা হচ্ছে 20-10 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা আনসারটা পেয়ে যাব। তো এটা মনে রাখা, আমি যদি কেউ মনে রাখতে না পারো আমার কোনো সমস্যা নেই, কারোই কোনো সমস্যা নেই, এটা মনে রাখতে হবে এমন কোনো ব্যাপার না, মনে রাখতে পারা ভালো, খুব তাড়াতাড়ি সলভ করতে পারবা। আর যদি মনে রাখতে না পারো কী করবা, অবশ্যই এই যে ফর্মেটটা আছে এটা একদম বেসিক, একদম মাথায় মধ্যে এটা ঢুকায় রাখো। এটা যদি মনে রাখে তাহলে তুমি এটাও ভুলে গেলে সমস্যা নেই, এটা যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো এই টাইপের যে কোনো প্রবলেম সলভ করতে পারবা, এই টাইপের সকল প্রবলেম সলভ করতে পারবা, ঠিক আছে। হ্যাঁ, সবসময় ইন্টারনাল ডিভিশনের ফর্মুলা অ্যাপ্লাই করবা, সবসময় ইন্টারনাল ডিভিশনের ফর্মুলা অ্যাপ্লাই করবা, ঠিক আছে। এখন আর একটা ব্যাপার আমি দেখাই দিই, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক ইম্পর্টেন্ট এই জায়গাটা, ঠিক আছে। খেয়াল করো, আমরা যে ম্যাথটা সলভ করলাম আমাদের আনসারটা কি আসছিল, আমাদের আনসারটা আসছিল এইটাই, যে m1 m2 = কত আসছিল, হাফ, এটা আসছিল না, এটা আসছিল। কারণ খেয়াল করো, আমার অনেক ম্যাথ প্রবলেম সলভ করতে গেলে দেখবে একটা ঝামেলা পড়তেছে যে ভাই ইন্টারনাল ডিভিশনের সূত্রে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে এরকম আসতেছে m1 m2 = -হাফ, এটা আসতেছে। তো এই ব্যাপারটা কি, মাইনাসটা অ্যাকচুয়ালি কী বোঝাইতেছে, তো প্লাস মাইনাস নিয়ে আমরা এখন আলোচনা করবো যে প্লাস দ্বারা কী বোঝায়, অ্যাকচুয়ালি মাইনাস দ্বারা কী বোঝায়, কোন প্লাস দ্বারা কী বোঝায়। ভাই m1 m2 এর আগে কিছু নাই মানে কি, একটা প্লাস আছে না,
আর m1 m2 এই জায়গায় কি দিছে মাইনাস দিছে, মানে এটা একটা কেসের আনসার হতে পারে, এটা আরেকটা কেসের আনসার হতে পারে। ঠিক আছে, প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে। তো এই প্লাস আর মাইনাস দ্বারা কি বোঝাইতেছে, আমার অনুপাত কি কোনোদিন নেগেটিভ হয়? অনুপাত কি কোনো সময় নেগেটিভ হয়? না, অনুপাত কখনোই নেগেটিভ হয় না। অনুপাত সবসময় কী হয়, আমার পজিটিভই হয়। তার মানে নেগেটিভ আসা মানে নেগেটিভ দ্বারা অন্য কিছু একটা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে মনে রাখবা, নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে বিয়োগ। নেগেটিভ মানে কি? বিয়োগ। আর বিয়োগ দ্বারা বোঝাচ্ছে বহি বিভক্তিকরণ। কি বিভক্তিকরণ? বহি বিভক্তিকরণ। ঠিক আছে, তাই নেগেটিভ আসলে ঘাবড়াবা না। নেগেটিভ আসলে বুঝবা যে আমি যে ম্যাথটা সলভ করলাম এটা অ্যাকচুয়ালি কী ছিল, বহি বিভক্তিকরণের ম্যাথ ছিল। আর পজিটিভ মানে কি? নেগেটিভ যদি বহিঃবিভক্তিকরণ বা বিয়োগ যদি বহিঃবিভক্তিকরণ হয়, পজিটিভটা কী হবে? অবশ্যই কী হবে? অন্তঃবিভক্তিকরণ। অন্তঃবিভক্তিকরণ। ঠিক আছে, তো পজিটিভ আসলে তো সমস্যা নাই, পজিটিভ আসলে কেউ মাথা ব্যথা করে না। তো নেগেটিভ আসলে অনেকে চিন্তা করে যে ভাই নেগেটিভ চলে আসলে তো আমার ম্যাথটাকে ভুল করলাম। না, ম্যাথ ঠিক আছে, কিন্তু আমার এই কেসটা কী ছিল, বা এই ম্যাথটা আমাদের কিসের ম্যাথ দিয়েছিল? আমাকে অ্যাকচুয়ালি তারা বহি বিভক্তিকরণের ম্যাথ দিছে। এবং এই প্লাস মাইনাস থেকে কিন্তু ডিরেক্টলি আমাকে আনসার কোশ্চিনও করবে যে এই যে বিভক্তিকরণটা তুমি বের করলা, এই বিভক্তিকরণের ধরন কেমন, এটা কি অন্তঃবিভক্তিকরণ করছে না বহি বিভক্তিকরণ করছে? তার মানে অন্তঃবিভক্তিকরণ বহিঃবিভক্তিকরণ কেমনে বুঝবা? এই সামনে সাইন থেকে বুঝবা। m1 m2 অনুপাতের সামনে যে সাইন থাকবে সেই সাইন থেকে বুঝবা যে প্লাস হলে আমরা কি হবে, প্লাস হলে আমরা অন্তঃবিভক্তিকরণ হবে, মাইনাস হলে কি হবে? বহিঃবিভক্তিকরণ হবে। প্লাস হলে অন্তঃবিভক্তিকরণ, মাইনাস হলে বহিঃবিভক্তিকরণ। ওকে, আশা করি বুঝতে পারছো ব্যাপারগুলো। ঠিক আছে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই টোটাল টার্মটাই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা কি বের করব? নতুন একটা টপিক। চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়। ঠিক আছে, চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়। চতুর্থ শীর্ষ কাদের? চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় কোনো একটা চতুর্ভুজে। চতুর্ভুজ বলতে কোন টাইপের চতুর্ভুজ? চতুর্ভুজগুলো হচ্ছে রম্বস, সামান্তরিক, আয়ত, বর্গ। ঠিক আছে, এই টাইপের চতুর্ভুজের জন্য কি করব? চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করব। তার মানে আমাকে ম্যাথ প্রবলেমটা কেমন দেওয়া থাকবে দেখে নিয়ে একটা এক্সাম্পল নিলেই আমরা সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো মনে করো একটা সামান্তরিক আমাকে দিয়ে রাখছে। তো সামান্তরিকের কি? সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়? সমান এবং সমান্তরাল হয়। বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। ঠিক আছে, তাহলে তো তারা আমরা কি বলি, কিন্তু কোনো কোণই 90 ডিগ্রি না, তারা আমরা কি বলি? সামান্তরিক বলি। তার মানে 90 ডিগ্রি কোণের কথা বাদ দিই, জাস্ট বিপরীত বাহুগুলো কি হয়? পরস্পর সমান এবং সমান্তরাল হয়। আমরা মনে করলাম এবিসিডি একটা কি সামান্তরিক আমরা ড্র করছি, একটা কি সামান্তরিক ড্র করছি। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এবি আর ডিসি কি পরস্পর সমান না? এই এবি আর ডিসি পরস্পর কি ইকুয়াল। আবার আমরা বলতে পারি যে ভাই এডি আর বিসি পরস্পর সমান। ঠিক আছে, এতটুকু তো আমরা সংজ্ঞা থেকেই জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। ওকে, এখন খেয়াল করো আমরা এটা কীভাবে বের করবো। আমাদের কোশ্চিনটা দিবে, আমাদের যে কোনো 3টা বিন্দু দিয়ে দিবে, দিয়ে অপর বিন্দুটা বের করতে বলবে। যে কোনো 3টা বিন্দু দিয়ে অপর বিন্দুটা বের করতে বলবে। তো আমরা এটা কীভাবে বের করব? আমাকে মনে করো এই বিন্দুটা দিছে 1,2 এই বিন্দুটির স্থানাঙ্ক 1,2, এটা মনে করো 3,4, ডি বিন্দুর স্থানাঙ্ক মনে করো 2,3, 2,1, আর সি বিন্দু আমাকে বের করতে বলছে। সি বিন্দুটা কত বের করো। ঠিক আছে, আমার 3টা বিন্দু আমাকে দিয়ে দিছে, 3টা কৌণিক বিন্দু আমাকে দিয়ে দিছে, আমাকে সি বিন্দুটা বের করতে বলছে। তো অনেকে আবার কি করে, অনেক পণ্ডিত থাকবে তারা আবার কি করবে যে ভাই সামান্তরিক আগাইলাম, আমাকে এ বি সি বা 3টা বিন্দু কি দিছে, এ বি আর ডি 3টা বিন্দু আমাকে দিয়ে দিছে, আমাকে সি বিন্দু বের করতে বলছে। তো অনেক পণ্ডিত কী করবে, এখান থেকে একটা কর্ণ দাগাবে, এখান থেকে একটা কর্ণ দাগাবে, তারপর বলবে যে কর্ণগুলা কি করে একই বিন্দুতে ছেদ করে বা মধ্যবিন্দুতে কি করে ছেদ করে। তখন সেখান থেকে কি করবে, যেহেতু 2টা বিন্দু জানো মধ্যবিন্দু বের করবা, তা মধ্যবিন্দু বের করে আবার কি করবা, অপর প্রান্ত বিন্দু বের করবে। ঠিক আছে, তো আমাদের তো এত সময় নাই ভাই, তোমার এত মধ্যবিন্দু বের করে আবার অপর প্রান্ত বিন্দু বের করে এত কিছু সময় আমাদের দিবে না। ঠিক আছে, তো আমরা এটা অন্যভাবে সলভ করবো। কীভাবে সলভ করবো? অনেকক্ষণ আগে আমাদের একটা নতুন একটা কিছু শিখাইছিলাম, সেটা কি বাড়লে যোগ কমলে বিয়োগ, কমলে বিয়োগ। এই ফর্মুলা অ্যাপ্লাই করে কি করব আমরা, এই প্রবলেমগুলো যত প্রবলেম আছে সব সলভ করে ফেললো, যে বাড়লে যোগ কমলে বিয়োগ।
বাড়লে যোগ কমলে বিয়োগ। এখন খেয়াল করো বিপরীত বাহুগুলো যেহেতু সমান, তার মানে এ থেকে বি এর দূরত্ব যতটুকু, ডি থেকে সি এর দূরত্ব ঠিক ততটুকু না? হ্যাঁ ঠিক ততটুকু। একইভাবে এ থেকে ডি এর দূরত্ব যতটুকু, বি থেকে সি এর দূরত্ব ঠিক ততটুকু। এটা আরও স্মার্টলি আমরা যদি বলি, তাহলে কেমনে বলবো যে ভাই এ থেকে বি এর পরিবর্তন যতটুকু হয়েছে, ডি থেকে সি এর পরিবর্তন ঠিক ততটুকু হয়েছে, অথবা এ থেকে ডি এর পরিবর্তন যতটুকু হয়েছে, বি থেকে সি এর পরিবর্তন ঠিক ততটুকু হয়েছে। ঠিক আছে, তার মানে পরিবর্তনটা কি হচ্ছে? দেখো পরিবর্তনটা একদম সেম হচ্ছে। তার মানে এই পরিবর্তন থেকে আমরা একটা নতুন কিছু বের করে তারপরে আমরা সি বিন্দুটা সোজাসুজি মানে একদম ডিরেক্টলি বলে ফেলবো যে সি বিন্দুটা অ্যাকচুয়ালি কত হবে। ঠিক আছে, তো খেয়াল করো কম্পেয়ার কিভাবে করব, যে আমাকে তো বের করতে হবে সি বিন্দু। ঠিক আছে, তো অনেকে মনে করবে যে আগে এটার যদি কম্পেয়ার করো, তাহলে এটার সাথে এই কম্পেয়ার কখন করতে পারবো? যখন এই দুইটার মধ্যে রিলেশন মানে একটা কিছু পাবা, রিলেশন করে কোনো একটা ফলাফল পাবা, তারপরে না তুমি এটার সাথে এটা রিলেশন করতে পারবো। ঠিক আছে, তার মানে আমাকে প্রথমে যে দুইটা ভ্যালু জানা আছে সেই দুইটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে। আমি এ এর স্থানাঙ্ক জানি, বি এর স্থানাঙ্ক জানি। আমি যদি অনেকে যদি উল্টা করতে চাই, ভাই আমি তো ডি এর স্থানাঙ্ক, ডি আর সি নিয়ে কাজ করলে কি হতো? খেয়াল করো তুমি ডি নিতেছো, কিন্তু তুমি কি সি এর স্থানাঙ্ক জানো? সি এর স্থানাঙ্ক জানো না। যেহেতু জানো না, তার মানে ওটা নিয়ে কাজ করে কিন্তু বোকামি, ওটা নিয়ে কাজ করা যাবে না। কাজ করলে এটাতে আমি আনসার করতে পারবো না। তো আমি কি করবো? এ আর বি এর মধ্যে রিলেশনটা দেখবো। খেয়াল করো কেমন রিলেশন দেখবো? 1 থেকে 3 বাড়ছে না কমছে? বাড়ছে। তা বাড়লে কি হয়? যোগ হয়, এতটুকু তো জানি। ওকে, তো 1 থেকে 3 বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 2 বাড়ছে। ঠিক আছে, তাহলে এ থেকে বি এর পরিবর্তন যতটুকু ছিল, ডি থেকে সি এর পরিবর্তন কি ঠিক ততটুকু ছিল না? ততটুকু ছিল। তাহলে আবার একটু পড়াশোনা করি যে 1 থেকে 3 বাড়ছে না কমছে? কত বাড়ছে? 2 বাড়ছে। তাহলে 2 থেকে 2 বেড়ে কত হবে? 2 থেকে 2 বেড়ে কত হবে? 2 থেকে 2 বেড়ে কত হবে? বাড়লে কি হয়? যোগ হয়। তার মানে 2 + 2 কত হচ্ছে? 4। তার মানে সি এক্স এর স্থানাঙ্ক কত? 4। তারপরে 2 থেকে 4 বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে ভাই? এটাও 2 বাড়ছে। তাহলে 1 থেকে 2 বেড়ে কত হবে? 1 এর সাথে 2 কি হয়ে যাবে তখন? 1 + 2, এটা কত হবে? 3। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? 4,3। এখন কথা হচ্ছে, অনেকে বলে যে ভাই সবসময় কি আমি এইভাবে রিলেশনটা দেখবো? আমি তো উল্টা, আমি তো এই দুইটার থেকে রিলেশন দেখেও তো আমি এটা রিলেশনটা বের করতে পারতাম। তোমার যেটা ইচ্ছে তুমি সেটা নিয়ে কাজ করতে পারো, কোনো সমস্যা নাই। যেটা ইচ্ছে সেটা নিয়ে কাজ করতে পারো। ওকে, তাই এখন উল্টা করে যদি চিন্তা করো, উল্টা করে কেমনে চিন্তা করবো? যে ভাই আমি এটা থেকে এ আর ডি আর বি আর সি এর রিলেশন দেখবো, দেখবো যে এটা আসলে 4,3 হয় কিনা। আসলে হলো এমনিই দেখি। প্রথম কেস, 1 থেকে 2 বাড়ছে না কমছে? 1 থেকে 2 বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 1 বাড়ছে। 1 থেকে 2 বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 1 বাড়ছে। তাহলে 3 থেকে 1 বেড়ে কত হবে? 3 থেকে 1 বেড়ে কত হবে? 3 + 1 কত? 4। এই যে 4 আছে, 4 পাইছি। একইভাবে 2 থেকে 1 বাড়ছে না কমছে? কমছে। কত কমছে? 1 কমছে। 1 কমছে। তাহলে 4 থেকে 1 কমে কত হবে? 4 - 1 কত হবে? 3। 3 কি আছে? আছে। তার মানে চতুর্থ বিন্দু স্থানাঙ্ক কত? 4,3। চতুর্থ বিন্দু স্থানাঙ্ক কত? 4,3। চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক হবে 4,3। তাহলে এখন অনেকে বলবে যে ভাই এই টাইপের বা এইভাবে এই যে বাড়লের যোগ কমলে বিয়োগ এই ফর্মুলা দিয়ে বা এই সিস্টেম দিয়ে কোনগুলো সলভ করতে পারবো? এই সলভ করে লিখে ফেলছি, খেয়াল করো। রম্বস, সামান্তরিক, আয়ত, বর্গ, এই 4 টাইপের চতুর্ভুজ আমাদের দেওয়া থাকবে। আমাদের অ্যাডমিশনে যদি চতুর্ভুজে চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করতে বলে, তাহলে 100% শিওর থাকো যে এই 4টা কিছুই আমাকে বলবে, 4টা চতুর্ভুজই বলবে, রম্বস, সামান্তরিক, আয়ত, বর্গ, এই 4টাই বলবে। আর 4টার জন্য প্রত্যেকটার জন্যই আমি এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারবো। আমাকে 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমি চতুর্থটা ইজিলি বের করতে পারবো। ওকে, আশা করি বুঝতে পারছো, ব্যাপারটা বুঝতে পারছো যে চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়ের ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, তো এটা আমরা শিখে ফেললাম। তো একটু সামনের দিকে আগে এখন আমরা শিখব ক্ষেত্রফল নির্ণয়। কি নির্ণয়? ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখব। ক্ষেত্রফল নির্ণয়। ওকে, ABC একটা ত্রিভুজ। এর স্থানাঙ্ক মনে করো x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2, সি এর স্থানাঙ্ক কত? x3 y3। ঠিক আছে, তো ক্ষেত্রফল কেমনে জানা বের করে? অনেক সিস্টেম আছে, যে অনেকে এমনি করে বের করে x1 y1, x2 y2, x3 y3, আবার x1 y1 রিপিট করে। আর সামনে একটা কি লাগে? হাফ লাগে। তারপর সেখান থেকে এই কোণা গুণ, এই কোণা গুণ, এই কোণা গুণ, গুণ করে যোগ, আবার বিপরীতভাবে এটা গুণ করে যোগ করে কি করে? মাইনাস করে দেয়। দিয়ে তারপর আমরা কি করি? ক্ষেত্রফল বের করি। আমরা কীভাবে এটা নিয়ে ক্ষেত্রফল বের করি? এটা নিয়ে কী করি? ক্ষেত্রফল বের করি। ফর্মুলাটা আমরা জানি। তো আমরা কি করব? এই ফর্মুলাগুলো
তো সবাই কম বেশি জানি, তো এগুলো আর অ্যাপ্লাই করবো না, একটু নতুন স্মার্ট ফর্মুলা কিছু দেখবো যে যাতে অ্যাডমিশনে খুব দ্রুত আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি, এই ফর্মুলাগুলো দেখবো। আবার অনেকে কী করে, আরেকটা ফর্মুলা না দেখালে আবার অনেকে বলে যে ভাই এই ফর্মুলা দিয়ে তো বের করা যায়। নির্ণায়ক পদ্ধতি, কী পদ্ধতি? নির্ণায়ক পদ্ধতি। x1 y1 x1 x2 x3 y1 y2 y3 আর তারপরে কত 1 1 1, এখান থেকে নির্ণায়কের ভ্যালু বের করে তারপরে কি করা যায়, ক্ষেত্রফলটা বের করা যায়। মানে এটাই হচ্ছে ক্ষেত্রফল বের করার ফর্মুলা। তো এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, অ্যাকচুয়ালি এই ফর্মুলা থেকে এই ফর্মুলা আসছে, ঠিক আছে। এবার তার মানে আমরা যে কোনো একটা ফর্মুলা দিয়ে কাজ করতে পারি। ওকে, এখন অনেকের কোশ্চিন থাকে যে ভাই এই যে আপনি ফর্মুলাটা লিখলেন, এখানে যে আমরা লাস্টে কী করি, আবার প্রথমে যেটা লিখছি সেটা রিপিট করি, এটা কেন করছেন বা এটা কেন হয়? অ্যাকচুয়ালি রিপিট করা, সবাই বলে যে রিপিট করা লাগে তাই করছি এই টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি রিপিট করার একটা কারণ আছে, কারণটা দেখাই দিই। খেয়াল করো কী কী ছিল, এ বি সি একটা ত্রিভুজ ছিল আমার, কিন্তু অ্যাকচুয়ালি আমরা লিখি এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, কিন্তু আমরা এই কথাটা আসলে ভুল লিখি, এই কথাটা অ্যাকচুয়ালি আমরা ভুল লিখি। আমাদের হওয়া উচিত ছিল এ বি সি এ একটা ত্রিভুজ। কেন? খেয়াল করো, এ থেকে বি, বি থেকে সি, তুমি যদি এ থেকে বিতে আসো, বি থেকে সিতে যাও, তার মানে তুমি জাস্ট এতটুকু ভ্যালু, এতটুকু এই কোণটা পাচ্ছ, বা এই রেখা এবং এই রেখা, এই দুই রেখা পাইতেছো, কিন্তু এই পরের যে রেখাটা আছে সেটা কিন্তু আর পাইতেছো না। এই জন্য পরের রেখাটা বা একটা টোটাল ত্রিভুজ পাইতে হলে আবার তোমার সি থেকে এতে যাইতে হবে। এই কারণে কি করা হয়, আমরা লিখলেও এ বি সি লিখলেও অ্যাকচুয়ালি এটা আমরা কী লিখি, ভুল লিখি। আমাদের লেখা উচিত ছিল কি এ বি সি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, তাইলে না একটা ত্রিভুজ পাবো, ঠিক আছে। এই যে কাহিনীটা হয়, এখানে সামথিং একটা মিসিং হয়, এটার জন্য কি করা হয়, যে আবার লাস্টে যে আবার এটা রিপিট হইলো, এই রিপিট হওয়ার জন্য কি করা হয়, প্রথমটা আবার কি করা হয়, লাস্টে রিপিট করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে রিপিট করার একটা কারণ। ওকে, এখন আমরা কি শিখবো, ক্ষেত্রফল নির্ণয় শিখবো, একটু অন্য সিস্টেমে শিখবো। কি সিস্টেমটা শিখবো সেটা একটু দেখে। জিরো মেথড, জিরো মেথড সিস্টেম, বা এটার বাংলায় বলে শূন্যকরণ পদ্ধতি, শূন্যকরণ পদ্ধতি। জিরো মেথড বা শূন্যকরণ পদ্ধতি, এই মেথডে আমরা কি করব, আশা করব আমরা মানে খুব ইজিলি সব যত রকমের আমার ত্রিভুজের ক্ষেত্রফল আছে সব বের করতে পারবো, সব কিছু বের করতে পারবো, ঠিক আছে। ওকে, তো মনে করো আমাকে একটা কোশ্চেন দিছে, জিরো মেথডটা কি, একটা কোশ্চেন সলভ করলে আসলে আমরা বুঝতে পারবো। তবে নাম শুনে বুঝতেছে জিরো মেথড বা শূন্যকরণ, মানে কিছু একটারে কি করতে হবে, জিরো করতে হবে বা শূন্য করতে হবে, ঠিক আছে। এটা কি আমরা মেথডটার নাম শুনে বুঝতেছি, কিছু একটারে জিরো করব বা শূন্য করব, ঠিক আছে। তো মনে করো একটা ত্রিভুজ দেওয়া আছে, আমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে। তো ত্রিভুজের স্থানাঙ্ক দেওয়া আছে 1, 2, -1, -1, 3, 4, ঠিক আছে। শীর্ষবিন্দু কটা স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি সি এর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলছে কি, এটা দ্বারা কি করতে বলছে, ক্ষেত্রফলটা বের করতে বলছে। এই ত্রিভুজের শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে আমাকে। তারপরে আলটিমেটলি আমাকে কি বের করতে বলছে, ক্ষেত্রফলটা কত সেটা আমাকে বের করতে বলছে। তো ক্ষেত্রফলটা কীভাবে বের করবো, তো আগের দুইটা ফর্মুলা ছিল, এই যে হাফ নিয়ে তারপরে x1 y1 x2 y2, x1 y1 কত, যে কোনো কিছুর x1 y1 ধরতে পারি। মনে করো 1, 2, এটা x1, এটা y1, এরপরে কত -1, এরপরে কত 3, 4, আবার কত 1, 2। এরপরে এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারবো, ক্ষেত্রফল বের করতে পারবো। কিন্তু আমরা আপাতত এটা কি করবো, অ্যাভয়েড করবো, আমরা নতুনভাবে বের করবো, কোনটা, জিরো মেথড পদ্ধতিতে ব্যবহার করব। এখন জিরো মেথডে আমার কি নাম, কি শূন্যকরণ পদ্ধতি। শূন্যকরণ পদ্ধতি বলতে আমি আগেই বললাম যে একটারে কি করবো, জিরো করবো, কিছু একটারে জিরো করবো। কারে জিরো করবো একটু দেখি, যে কারে জিরো করব। তো আমার তিনটা শীর্ষবিন্দু, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত ছিল, একটা ছিল 1, 2, আরেকটা কত ছিল -1, আরেকটা কত ছিল 3, 4, আরেকটা কত ছিল 3, 4, তাই না। এই কয়েকটা ছিল আমার কি ত্রিভুজের শীর্ষবিন্দু, 1, 2, 3, 3টা শীর্ষবিন্দু ছিল। এখন খেয়াল করো তো, আমার এই শীর্ষবিন্দু কয়েকটা আমি পাশাপাশি লিখছি। এরপরের কাজটা হচ্ছে এই শীর্ষবিন্দুর যে কোনো একটাকে তোমার যেটা ইচ্ছা সেটাকে কি করা, জিরো করে ফেলা, যে কোনো একটাকে জিরো করে ফেলা। আমি চাইলে এটারও জিরো করতে পারবো, আমি চাইলে এটারও জিরো করতে পারবো, আমি চাইলে এটারও জিরো করতে পারবো। তবে আমরা চেষ্টা করব যে কোন শীর্ষবিন্দুকে বা কোন বিন্দুটাকে জিরো করা আমাদের সবচেয়ে ইজি। খেয়াল করো, আমি যদি দেখি তাহলে -1 যেটা আছে, এই -1 এর সাথে আমি যদি +1 যোগ করে দিই, তাহলে এটা কিন্তু খুব ইজিলি কী করতে পারবো, জিরো করতে পারবো,
ঠিক আছে, তার মানে আমরা চেষ্টা করবো যেই বিন্দুটারে আমরা খুব ইজিলি জিরো বানাইতে পারবো সেটা নিয়ে আমরা কাজ করব। তো খেয়াল করো, এটারে আমি কি করলাম, 1 আর 1 দ্বারা কি করলাম, যোগ করে দিলাম, এটা 1 এটা 1, 2 + 1 দ্বারা কি করলাম, যোগ করলাম। তাহলে এই বিন্দুটা এখন কত হয়ে গেল, 0,0, তাই না? এই বিন্দুটা কত হয়েছে এখন, 0,0। ওকে, এখন যেহেতু আমি এই বিন্দুকে পরিবর্তন করেই তো আলটিমেটলি 0 বানাইছি, তাই না? কেমনে পরিবর্তন করছি, যে 1 আর 1 যোগ করে পরিবর্তন করছি, x এর সাথে 1 যোগ করছি, y এর সাথে কি করছি, 1 যোগ করছি। যেহেতু আমি এই বিন্দুর পরিবর্তন ঘটাইছি, তার মানে আমার অপর দুই যে বিন্দুটা আছে এই দুই বিন্দুরও পরিবর্তন ঘটাইতে হবে না, এই দুই বিন্দুরও পরিবর্তন ঘটাইতে হবে। কিভাবে পরিবর্তন ঘটাইতে হবে, এই পরের দুই বিন্দুটাও আমরা কি করব, এই পরের দুই বিন্দুতে আমরা একইভাবে 1 আর 1 কি করে দেব, যোগ করে দেব। কেন যোগ করবো, কারণ আমি 1 আর 1 দ্বারা আমি একটা বিন্দুরে কি করছি, 0 করছি। এই বিন্দুর পরিবর্তন কত ছিল, 1 + 1 দ্বারা এর পরিবর্তন ঘটছে, তার মানে অপর দুই বিন্দুর পরিবর্তনও +1 + 1 দ্বারাই ঘটবে। তাহলে +1 + 1 করলে এখন নতুন যে বিন্দুটা হবে সেটা কত, খেয়াল করো তো, 2,3, এটা কত বাবা, 4,5। বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। এখন খেয়াল করো, 0 আমার একটা হয়ে গেছে, যেটা 0 হয়ে গেছে এই বিন্দু নিয়ে আর কাজ নাই, এটা বাদ, এটা আমার ক্যান্সেল, এটা আমার ক্যান্সেল আউট, এটা আমার নিয়ে আমি ভাববই না, এটা আমার বাদ, 0 0 হয়েছে, ওটা বাদ। তাহলে বাকি আছে কয়টা, বাকি আছে আমার দুইটা বিন্দু, বাকি আছে দুইটা বিন্দু। কোনটা কোনটা, 2 3 4 5। তো আমি লিখলাম 2 3 4 5, 2 3 4 5। আর ক্ষেত্রফলের আগে সবসময় কি লাগে, একটা হাফ লাগে, একটা হাফ লাগাই দিলাম। এখন এটা আমি জাস্ট ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেশন করলে কত আসে, সামনে হাফ, 10 × 10, 10 মাইনাস কত, 10 - 12, 10 - 12 কত, -2, ইকুয়াল টু কত, ইকুয়াল টু কত, 1 বর্গ একক, 1 বর্গ একক। এটাই আমার কি ক্ষেত্রফল, এটাই আমার কি ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলে বা এই জিরো মেথডে আমাকে কিন্তু যে কোনো কিছু দিলে আমরা খুব ইজিলি সলভ করতে পারবো, আমাকে যেই বিন্দুই দিক, আমরা প্রথম কাজ কি, যে কোনো এক বিন্দুরে 0 করা, এবং ওই বিন্দুকে যেইভাবে 0 করছি, যত পরিবর্তন ঘটায় 0 করছি, এই পরিবর্তনটা বাকি দুই বিন্দুতে আমি কি করব, ঘটাবো। বাকি দুই বিন্দুতে সেম পরিবর্তনটা ঘটাবো। সেম পরিবর্তন ঘটানোর ফলে 0 যেটা থাকবে, 0টারে আমি বাদ দিয়ে দেবো, এটারে আমি ক্যান্সেল আউট করে ফেলবো, এটা নিয়ে আমি ভাববোই না। বাকি কে কে আছে, 2 3 4 5, 2 3 4 5। তুমি এটারে বলতে পারো এটা x1 ভাই, এটা y1, এটা ধরলাম x2, এটা y2। তাহলে ক্ষেত্রফল কেমনে ছিল, x1 y1 x2 y2। এখন এই ক্যালকুলেশনটা করা খুব ইজি না, এই ক্যালকুলেশনটা করা কিন্তু খুব ইজি, যে 5 × 10, 10 - 12, তাহলে কত, -2। আর 2 2 ইয়ে করলে ক্যান্সেল আউট হলে কত হয়, +1 বর্গ একক। তার মানে এই জিরো মেথডে যে কোনো ক্ষেত্রফল নির্ণয় খুব ইজিলি, মানে ক্যালকুলেশন ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। এই মেথডের ক্যালকুলেশন ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। আদারওয়াইজ তুমি যদি এই মেথড বা তোমার নির্ণয়কের আরেকটা যে মেথড আছে 1 1 দিয়ে যে মেথড, 1 1 1 দিয়ে যে মেথডটা আছে, ওই মেথডটা যদি ফলো করো তাহলে তুমি দেখবে ভ্যালু আমার কত আসছে, 1ই আসছে। কিন্তু সমস্যা কোথায় হবে, সমস্যা হবে যে এখানে ভাই একটা অনেক প্লাস মাইনাস আছে, গুণ করা, প্লাস করা, যোগ করা, প্লাস করা, মাইনাস করা, অনেক কিছু আছে। তো আমার এখানে ক্যালকুলেশন ভুল হইতেই পারে, স্বাভাবিক, ঠিক আছে। আর আগেরটা একই রকম, আগেরটা আমার প্লাস মাইনাস অনেক বেশি আছে, তার মানে ভুল আমার হইতেই পারে। ওকে, তো আশা করি এই শূন্যকরণ পদ্ধতি বা ক্ষেত্রফলের ব্যাপারটা আমরা বুঝতে পারছি। তার মানে এই প্রসেসে বা এই জিরো মেথডে আমরা যে কোনো কিছুর ক্ষেত্রফল খুব ইজিলি বের করতে পারবো, যে কোনো কিছুর ক্ষেত্রফল কি করতে পারবো, খুব ইজিলি বের করতে পারবো। ওকে, তো ক্ষেত্রফল এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় আসবে বা আসার মতো আর কি। তো এইখানে আমাদের আরও কিছু টার্ম আছে, এই টার্মগুলো আমরা আপাতত শিখবো না, শিখলে হয়তো আমরা বুঝবো না, ঠিক আছে, শিখলে হয়তো আমরা বুঝবো না বা আমাদের একটু বুঝতে সমস্যা হবে, বা আমাদের এই টাইপের প্রবলেমগুলো একটু সলভ করতে আপাতত একটু কষ্ট হবে। এগুলো আমরা একটু নেক্সট ক্লাসে যখন পড়বো তখন আমরা শিখবো, ঠিক আছে। এখন যেটা আমরা পড়বো সেটা কি, সঞ্চার পথ, ঠিক আছে, সঞ্চার পথ এবং সঞ্চার পথের সমীকরণ। তো প্রথমে বুঝতে হবে ভাই সঞ্চার পথটা কি সেটা বুঝতে হবে। তো সঞ্চার পথ অনেকে বোঝে না যে অ্যাকচুয়ালি সঞ্চার পথটা কি। সঞ্চার পথের একদম বেসিক ব্যাপারটা কি, তোমাদের একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। মনে করো তোমরা এক্সাম হলে ঢুকছো, এক্সাম হলে গেছো তোমাদের পরীক্ষা দিতে। তো তোমাদের স্যার এসে তোমাদের কোশ্চেন দিয়ে তোমাদের বললো কি, যে তোমাদের কোশ্চেন দেওয়া হইলো, তোমরা এখন এটা কোশ্চেনের ফার্স্ট টু লাস্ট একবার চেক করে নাও, স্যারকে জানাও যে ঠিক আছে কিনা, তোমার কোশ্চেনের সব কিছু ঠিক আছে কিনা। তো তুমি কি করলা, স্যার তোমাকে বললো, তুমি স্যারের কথা মতো কোশ্চেন পাওয়ার পরে 1 থেকে 100 পর্যন্ত যে কোশ্চেনগুলো ছিল প্রত্যেকটা কোশ্চেন দেখে স্যারকে জানাইলা যে স্যার ঠিক আছে,
এই যে স্যার তোমাকে জানাইলো, স্যার তোমাকে একটা কথা বললো বা তোমাকে একটা ইনস্ট্রাকশন দিল, তুমি স্যারের কথা মতো ইনস্ট্রাকশনটা ফলো করলা, এই ব্যাপারটারে তুমি বলবা কি সঞ্চার পথ, এই ব্যাপারটারে তুমি বলবা সঞ্চার পথ। আর তোমাকে স্যারের কথা বলা, তোমার কাজটা করা, এই যে সঞ্চার পথটা আছে, এই সঞ্চার পথকে যদি তুমি ম্যাথমেটিক্যালি প্রকাশ করো, ইকুয়েশন দ্বারা প্রকাশ করো, তাহলে সেই সমীকরণকে কি বলবা তুমি সঞ্চার পথের সমীকরণ। তার মানে সঞ্চার পথের সুবিধাটা হচ্ছে বা সঞ্চার পথের সমীকরণের সুবিধাটা হচ্ছে এখানে আমার কোনো স্পেসিফিক সমাধান থাকবে না, বা আমি এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু, আমাদের সব ম্যাথেই তো কাজই একটা থাকে যে সমাধান করা। কিন্তু সঞ্চার পথের কাজটা কি, আমার সমাধান করা থাকবে না, আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আমি সেইভাবেই কাজটা করব, এটাই কি আমার সঞ্চার পথ। এবং কাজটা করার পরে কি করব, সমীকরণ আকারে প্রকাশ করব। সমীকরণ আকারে যদি প্রকাশ করতে পারি তাহলে তাকে আমরা কি বলবো, সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, তাহলে তাকে আমরা কি বলবো, সঞ্চার পথের সমীকরণ। ওকে, তাহলে মনে করো আমাকে একটা ম্যাথ দিছে, তাহলে একটা ম্যাথ নিলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে সঞ্চার পথের সমীকরণ ব্যাপারটা কি কেমন হইতে পারে। আমাকে এখানে ভাই ক্যালকুলেশন কিচ্ছু করতে হবে না, ক্যালকুলেশন করতে হবে মানে সমাধান করতে হবে না, ক্যালকুলেশন করতে হবে, সমাধান করতে হবে না, জাস্ট আমাকে যেটা বলা থাকবে সেটাই আমরা করব। ওকে, মনে করো আমাকে বলা আছে এটা এক্স অক্ষ, এটা কোন অক্ষ, ওয়াই অক্ষ, এ বিন্দু আছে a,5। আমাকে বলছে ম্যাথ দিছে তারা যে এক্স অক্ষ হতে a,5 বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের 3 গুণ হলে সঞ্চার পথের সমীকরণ কি? সঞ্চার পথের সমীকরণ কি? কোশ্চেনটা বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। আমাকে কি কোশ্চেন করছে, এক্স অক্ষ হতে a,5 একটা বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে, ওয়াই অক্ষ হতে কার দূরত্ব, ওয়াই অক্ষ হতে ওই বিন্দুর দূরত্বের 3 গুণ হলে দূরত্বের 3 গুণ হলে কার স্থানাঙ্ক বের করতে বলছে, সঞ্চার পথের সমীকরণ বের করতে, সরি স্থানাঙ্ক না, সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে। এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটারে আমি জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে ঘটাইছি। এই ব্যাপারটারে জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি করছে, প্রথমে ছিল একটা এক্স অক্ষ আর একটা কোন অক্ষ, ওয়াই অক্ষ, দুইটা অক্ষ আগাইলাম। এরপরে কোন একটা বিন্দু a,5 বিন্দু আমরা আগায় ফেললাম, বা a,5 বিন্দুর অবস্থানটা আমরা ডিটারমাইন করে ফেললাম। এখন কি বলছে আমাকে, যে এক্স অক্ষ হতে a,5 বিন্দু দূরত্ব। খেয়াল করো তো ভাই, এক্স অক্ষ হতে a,5 বিন্দু দূরত্ব কোনটা? এক্স অক্ষ হতে a,5 বিন্দু দূরত্ব এটা না, অবশ্যই এটা। এক্স অক্ষ হতে a,5 বিন্দু দূরত্ব এটা, ঠিক আছে। আবার কি করছে, ওয়াই অক্ষ হতে এই বিন্দু দূরত্ব, ওয়াই অক্ষ হতে a,5 বিন্দু দূরত্ব কোনটা? এটা, তাই না? এখন আসি প্রথম কেসে। প্রথম কি ছিল, এক্স অক্ষ হতে দূরত্ব, এক্স অক্ষ হতে a,5 বিন্দু দূরত্ব কত? খেয়াল করো তো, তুমি a,5 বিন্দু যদি যেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, যে ভাই এটা তো আমার মূল বিন্দু 0 0, আমি এখান থেকে যাত্রা করবো, এতটুকু কত যাব, এ ঘর, এখান থেকে 5 ঘর কোথায় যাব, ওপরে যাব, তাহলে আমি কোথায় পৌঁছাবো, a,5 বিন্দুতে পৌঁছাবো। তার মানে আমি বলতে পারি যে এক্স অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্বটা হচ্ছে এইটা, আর এইটুকু দৈর্ঘ্য বা এইটুকু দূরত্ব কত, 5। তার মানে আমি বলতে পারি এক্স অক্ষ হতে a,5 বিন্দুর দূরত্ব কত, 5। এটা আমি বের করে ফেললাম। একইভাবে ওয়াই অক্ষ হতে a,5 এর দূরত্ব কত বলো তো? ওয়াই অক্ষ হতে a,5 বিন্দুর দূরত্ব হচ্ছে এতটুকু, আর এতটুকুর ভ্যালু কত? এতটুকুর ভ্যালু যায়, কারণ দুইটা কি পরস্পর সমান। তার মানে এটা যদি এ হয়, তার মানে এই ভ্যালুটা কত হবে? অবশ্যই এ হবে। তার মানে ওয়াই অক্ষ হতে দূরত্ব কত? ওয়াই অক্ষ হতে দূরত্ব হবে কত, এ। ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত হবে, এ। তার মানে এক্স অক্ষ থেকে দূরত্ব, কোন বিন্দুর দূরত্ব, a,5 বিন্দুর দূরত্ব কত, 5। ওয়াই অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব কত, এ। এটা কিন্তু আমরা জাস্ট গ্রাফ দেখে, চিত্র দেখে একদম লজিক্যালি কিন্তু বের করে ফেললাম যে একটা 5, একটা কত, এ। এখন আসি আমাদের কি বলছে সেটা আমরা দেখি, যে আমাদের কি বলছে ম্যাথে। আমাকে বলছে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব, কোন বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ হতে a,5 বিন্দুর দূরত্ব। তাহলে এক্স অক্ষ হতে a,5 বিন্দুর দূরত্ব কত, 5। আমি আগে লিখলাম যে প্রথম কেস এতটুকুর জন্য আমার সমীকরণের বা এতটুকুর ইনফরমেশনের জন্য আমি কিছু একটা পাইছি, সেটা আমি লিখে ফেলছি যে এক্স অক্ষ হতে a,5 বিন্দুর দূরত্ব কত, কিছু একটা পাইছি, সেটা কত, 5। এটা আমি লিখে ফেলছি। এরপরে কেসে কি বলছে, পরের টার্মে বলছে ওয়াই অক্ষ হতে ওই বিন্দুর দূরত্বের 3 গুণ। তাহলে প্রথম কথা হচ্ছে ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব, a,5 বিন্দুর দূরত্ব, এটা কত, এ। এটা লিখলাম, ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ হতে ওই বিন্দুর দূরত্ব, এতটুকু লিখছি। কিন্তু এর সাথে আরেকটা কথা লেখা আছে, দূরত্ব এর কত গুণ, 3 গুণ। তার মানে এ এর কত গুণ, 3 গুণ।
এ এর কত গুণ 3 গুণ, ঠিক আছে। এ এর 3 গুণ হইলে কি করতে বলছে, সঞ্চারপথের সমীকরণটা বের করতে বলছে, সঞ্চারপথের সমীকরণটা বের করতে বলছে। তাহলে ভালো কথা, সঞ্চারপথের সমীকরণ বের করতে বলছে, তার মানে অ্যাকচুয়ালি আমার কি বলছে খেয়াল করো। আবার দেখি একটু কোশ্চেনটা হয়তো আমি ভুল তুলছি, অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু হয়তো ঘুরে দিত, যা আমি তো এমনি জাস্ট চিত্র দেখে তুলছি, ওই জন্য হয়তো বা একটু ভুল দিচ্ছি যে এক্স অক্ষ হতে এই বিন্দু দূরত্ব ওয়াই অক্ষ থেকে বিন্দু 3 গুণ হলে সঞ্চারপথের সমীকরণ। তার মানে এক্স অক্ষ থেকে এটার দূরত্ব কত 5, ওয়াই অক্ষ থেকে দূরত্ব এ, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। দূরত্বের কত গুণ 3 গুণ, 3 গুণ হলে কি বলতে বলছে, সঞ্চারপথের সমীকরণটা আমাকে বের করতে বলছে। তার মানে সঞ্চারপথের সমীকরণটা আমাকে বের করতে বলছে, তার মানে আমি এতটুকু থেকে একটা ইনফরমেশন লিখতে পারি যে 5 ইকুয়াল টু কত 3a, এতটুকু আমি লিখতে পারি না, 5 ইকুয়াল টু কত লিখতে পারি 3a আমরা লিখতে পারি। অ্যাকচুয়ালি এটাই আমার সমীকরণ, এটাই আমার কি সমীকরণ, ইকুয়াল ইয়ে করে জাস্ট এটাই আমার সমীকরণ। বা তুমি লিখতে পারো a ইকুয়াল টু 5/3, a ইকুয়াল টু 5/3, এটা অ্যাকচুয়ালি একটা সমীকরণ, ঠিক আছে। বা 5 ইকুয়াল টু 3a বা 3a ইকুয়াল টু 5, এটা অ্যাকচুয়ালি একটা সমীকরণ, বা এটা আমার সঞ্চারপথের সমীকরণ। কিন্তু কোশ্চেনটা অ্যাকচুয়ালি এইভাবে না, একটু অন্যভাবে আসবে, যেটা অ্যাকচুয়ালি আমি বইয়ের মতো করে লিখতে পারি না, এত কিছু আসলে মনে রাখা সম্ভব হয় না, তো বইয়ের মতো করে লিখতে পারি না। তো আসলে এটাই হচ্ছে সমীকরণ। তো এই ব্যাপারটা কি আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট আমাদের যে ইনফরমেশনটা দেওয়া থাকবে সেটাই আমাদের করতে হবে। খেয়াল করো, আমাকে এখানে যা বলা ছিল আমি সেটাই আমি করছি, আমাকে যতটুকু বলা ছিল যা বলা ছিল আমি সেটাই করছি, এর বাইরে কিছুই করি নাই। যে এক্স অক্ষ হতে এই 5 বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের 3 গুণ হলে দূরত্বের 3 গুণ, মানে এই দূরত্ব ইকুয়াল টু এই দূরত্বের কত 3 গুণ, সেটাই আমি জাস্ট লিখছি, লিখে ইকুয়াল টু যেটা পাইছি সেটাই আমার কি সঞ্চারপথের সমীকরণ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এই টাইপের সঞ্চারপথ থেকে 2-1টা কোশ্চেন যদি তোমরা দেখো তাহলে আরও ইজিলি বুঝতে পারবা, ওকে। ওকে, একটা কোশ্চেন নিয়ে, একটা ইউনিভার্সিটিতে আসা একটা সুন্দর কোশ্চেন নিয়ে, তাহলে এটা আরও ইজিলি বুঝতে পারবো। এটা তো জাস্ট আমি নিজেই জাস্ট দিছি আমাদের টেস্ট করার জন্য বা আমার ব্যাপারগুলো বোঝার জন্য, যে আরেকটা কোশ্চেন নিলে সঞ্চারপথটা খুব ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে। বলছে যে এক্স অক্ষ ও 5,7, এক্স অক্ষ ও 5,7 বিন্দু থেকে 4k বিন্দু দূরত্ব, এক্স অক্ষ 5,7 বিন্দু হতে k বিন্দু দূরত্ব কি হলে সমান হলে সঞ্চারপথের সমীকরণ, সঞ্চারপথের সমীকরণ কি সেটা আমাকে বের করতে বলছে, ওকে। তাহলে কোশ্চেনটা কি, এক্স অক্ষ ও ভালো করে বুঝো, এক্স অক্ষ 5,7 বিন্দু হতে 4k বিন্দুর দূরত্ব সমান হলে, আমার এখানে 2টা কন্ডিশন আছে। প্রথম কথা এক্স অক্ষ, পরের কথা কত 5,7 বিন্দু, ঠিক আছে। তো 4 কমাবো কি কোন বিন্দু 4k বিন্দু, তো 4k বিন্দুটা কোথায়, এরকম পজিশন থাকবে, আমি ধরে নিলাম যে ভাই এরকম একটা পজিশনে 4k বিন্দুটা আছে, ঠিক আছে। তাহলে প্রথম কি কেস কি আছে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, আগেরটার মতো চিন্তা করো যে ভাই এটা 0 0, এখানে যাইতে হলে এতটুকু আমার 4, এতটুকু আমার কত k, তার মানে এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব কত k, এটা আমি বের করে ফেলছি। আর একটা বিন্দু কত আছে 5,7, তো মনে করলাম 5,7 আমার এইরকম পজিশনে আছে, যে কত 5,7, আমাকে বলছে যে আর একটা বিন্দু আছে 5,7, এই 5,7 বিন্দু অবস্থানটা কোথায় এরকম পজিশনে একটা বিন্দুর অবস্থানটা আছে। বলছে 5,7 বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব কী হলো সমান হলো, তার মানে আমাকে অ্যাকচুয়ালি বোঝাইছে যে এক্স অক্ষ হতে এই যে 4k বিন্দুর দূরত্ব এটা যতটুকু, আবার এই 4 বিন্দু থেকে 5,7 এর বিন্দু দূরত্ব কি ঠিক ততটুকু, তার মানে এই দূরত্ব এবং এই দূরত্ব পরস্পর কি সমান, ঠিক আছে। তো তুমি তো প্রথম কেসে দেখেই ফেলছো যে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত k, এতটুকু তুমি জানোই। এখন তোমাকে বের করতে হবে k ইকুয়াল টু কি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এবং এই দূরত্বটা পরস্পর কি হবে সমান হবে। তাহলে 4k আর 5,7 দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কত √ x1 মাইনাস x2 হোল স্কোয়ার, মানে 4 মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস k মাইনাস 7 হোল স্কোয়ার। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছি, এখন এটা আমরা সলভ করলে কিন্তু আমরা ইকুয়েশনটা পেয়ে যাব, এটা আমরা সলভ করলে কিন্তু ইকুয়েশনটা পেয়ে যাব, ঠিক আছে। k এর মান কত, সরি, অ্যাকচুয়ালি এটা সব কিছুই ঠিক আছে, বলে সঞ্চারপথের সমীকরণ না, অ্যাকচুয়ালি আমাকে বলছে এটা সমান হলে k এর মান কত বের করতে বলছে, k এর মান কত, সরি এক্সট্রিমলি সরি, k
কে এর মান কত সেটা বের করতে বলছে, ঠিক আছে। তো আমরা তো জাস্ট সব কিছু করে ফেলছি, ওকে নো প্রবলেম। এখানে দেখো জাস্ট একটাই আননোন আছে, কে এর ভ্যালুটা আননোন আছে। এখন আশা করি এটা ইজিলি সলভ করতে পারবো যে 4 - 5 হোল স্কোয়ার মানে কত 1 স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। সূত্র ফেলবা, এই রুটটা এই পাশে নিয়ে আসবে, এটাকে কে স্কোয়ার করবে, একটা দ্বিঘাত রাশি আছে, দ্বিঘাত রাশি মিডিল টার্ম করলে কি বের হয়ে যাবে, কে এর মানটা বের হয়ে যাবে। আর কে এর মানটা বের হয়ে গেলে এটা আমাদের আনসার। অ্যাকচুয়ালি এই ম্যাথগুলো কোথা থেকে আসছে, সঞ্চার পথ থেকে আসছে, যে আমাকে যেটা বলছে আমাকে সেটাই করতেছি, আমাকে ওরা যেটা বলছে আমরাও কি করতেছি, সেম কাজটাই করতেছি। ওকে, এটাই হচ্ছে আমাদের সঞ্চার পথ। এখন এই সঞ্চার পথ থেকে আরও জায়গাটা আছে, এই কোশ্চেনটা কিন্তু অনেক ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন, এই সেম কোশ্চেনটা অনেক ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি সহ জাহাঙ্গীরনগর, রাজশাহী, কয়েক ইউনিভার্সিটি, চট্টগ্রাম, কয়েক ইউনিভার্সিটিতে আসছে এটা, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো আমাদের মোটামুটি আজকে হচ্ছে যে আজকের যে আলোচনা ছিল, আলোচনা আজকে এই পর্যন্তই। আজকে আমরা এই পর্যন্তই পড়বো। এটা ছিল আমাদের সরলরেখার ফার্স্ট পার্টে মূলত আমরা এই পর্যন্ত পড়াশোনা করব। সেকেন্ড পার্টে যেটা আছে, সেকেন্ড পার্টে ফার্স্ট পার্টে আমাদের আরও কিছু কিছু টপিক বাকি আছে, বা কিছু কিছু টপিক আমি পড়াই নাই বা দেখাই নাই, কারণ হচ্ছে যে এগুলো সেকেন্ড পার্টে যখন দেখাবো, দ্বিতীয় অংশে যখন দেখাবো, তখন দেখা যাচ্ছে যে আমাদের এই ব্যাপারগুলো বুঝতে আরও বেশি ইজি হবে বা খুব তাড়াতাড়ি বুঝে ফেলবো। এই কারণে আপাতত আমরা ওইটা দেখাই নাই। ওকে, তো আপাতত এটা দেখাই নাই। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। আর যদি কারো আজকের এই টপিকগুলো থেকে যদি কারো প্রবলেম হয়ে থাকে বা বুঝতে পারো না, এরকম কিছু হয়ে থাকে যে ভাই এটা বুঝি নাই বা এটা এখনও বুঝতে ক্লিয়ার হয় নাই, আমাকে কি করবা, যে আমাকে অবশ্যই টেলিগ্রামে তোমরা টেক্সট করবা, আমাকে টেলিগ্রামে একদম পার্সোনালি জানাবা, বা কোনো ম্যাথ করতে প্রবলেম হলে অবশ্যই জানাবা। আমি সময় সুযোগ বুঝে ইনশাল্লাহ, দেরি হলেও ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর নেক্সট ক্লাস তোমাদের রুটিনে অবশ্যই রুটিন সবার কাছে আছে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে এর পরবর্তী অংশ নিয়ে। আর এর পরবর্তী অংশটা আরও মজার, কোনো সমস্যা নেই, এটাতেও তো অনেক কিছু ছিল। পরবর্তী অংশ যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে, দেখবে তুমি খুব ইজিলি কী করতে পারতেছো, কোশ্চেনগুলো সলভ করতে পারতেছো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে।